আচ্ছা, আমাদের আজ বিয়ের 1 বছর পূর্ণতা পেল। আপনাকে আজকে একটা কথা জিজ্ঞেস করব। হুম, বলো। আপনি আমাকে ভালো কেন বাসেন না? আমি মধ্যবিত্ত, এই জন্য নাকি? আপনি আমাকে অপছন্দ করেন, বাট আঙ্কেল আন্টির জন্য আমাকে সহ্য করে যান। আজ প্লিজ সত্যি কথা বলবেন। আয়ানের কথা শুনে তিয়া কিছুটা চুপ হয়ে গেল। হাসি মাখা মুখটা যেন কালো ছায়া নেমে পড়ল। আয়ান তিয়ার মুখ দেখে বলল, আচ্ছা থাক, আমার শুনতে হবে না। সরি, আসলে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছিল, বাট কখনো বলার সাহস হয়ে ওঠে নাই। আচ্ছা থাকেন, আমি নিচে যাই, আব্বু আম্মুকে স্টেশনে দিয়ে আসি। আয়ান কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তিয়া আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ান নিচে গিয়ে বলল, আব্বু আম্মু চলো। আয়ানের আব্বু আম্মু সবার থেকে বিদায় নিয়ে আয়ানের সাথে বের হয়ে গেল। আয়ান ড্রাইভিং করতে লাগলো। আয়ানের আম্মু বলল, আয়ান, তুই সুখে আছিস তো? আয়ানের আম্মুর কথা শুনে আয়ান কিছুটা চুপ হয়ে গিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, সুখী হব না কেন? তোমার বৌমা আমাকে অনেক ভালোবাসে। আঙ্কেল আন্টি, ও তো আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তোমরা তো দেখছো। হুম। না মানে হঠাৎ কি জানি মনে হলো। যাই হোক, সব সময় দোয়া করি তোরা সুখে থাক, ভালো থাক। হুম, দোয়া করো। আর হ্যাঁ, আতিয়ার পরীক্ষা শেষ হইলে আসতে বলো, ওর ভাবি সবসময় ওর কথা বলে। হুম। বৌমা তো অনেক মন খারাপ করেছে। আতিয়াকে রাফিয়া তার বৌমাকে নিয়ে আসে নাই দেখে। দেখি বাড়ি যাই। বৌমা তো শিক্ষিত, বোঝই, সারাদিন ক্লাস নিয়ে পড়ে থাকে, এত চাপ নিয়ে সংসারটাও দেখছে। আর রাফি তো অফিসের কাজে ব্যস্ত থাকে, তিনজন ছুটি পেলেই চলে আসবে। ও আচ্ছা। আয়ান ওর আব্বু আম্মুর সাথে কথা বলতে বলতে স্টেশনে চলে গেল। আয়ান গাড়ি থামিয়ে ওর আব্বু আম্মুকে ট্রেনে তুলে দিল। হাতে কিছু টাকা দিয়ে বলল, রেখে দাও আম্মু, তোমাদের তো হাত খরচ লাগে। ভাইয়া ভাবি থেকে চালাও, বিষয়টা ভালো লাগে না? দূর বোকা ছেলে, আমাদের এসব লাগবে না। শোন, একটা কথা মাথায় রাখবি, অন্যের জিনিসের প্রতি কখনোই লোভ করবি না। বড়লোক দেখে বিয়ে করেছিস, তাই বলে তাদের কোনো কিছুতেই লোভে পড়িস না। আম্মু, আমি যা তোমাদের দেই এইটা আমার ইনকামের টাকা। আমি আমার জব ছাড়ি নাই। উনি বারবার বলছে ছেড়ে দিতে, বাট আমি শুনি নাই। অন্যের প্রতি ভরসা করে চলতে আমিও চাই না। আয়ানের আম্মু আয়ানের কপালে চুমু দিয়ে বিদায় জানালো। ট্রেন আপন গতিতে চলতে লাগলো। আয়ান ওর আব্বু আম্মুকে টাটা দিতে লাগলো। যতক্ষণ ওর আব্বু আম্মুকে দেখা গেল ততক্ষণ আয়ান এক নজরে তাকিয়ে থেকে দেখতে লাগলো। ট্রেন চলে গেলে আয়ান ওইখানে বেঞ্চির উপরে কিছুক্ষণ বসে থাকলো। চোখের কোণায় এক ফোঁটা পানি পড়তেই আয়ান সাথে সাথে মুছে ফেললো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান সাথে সাথে ফোন রিসিভ করলে ওই পাশ থেকে রাকিব বলল, আয়ান, কই তুই? স্টেশন। তুই কি চলে যাচ্ছিস নাকি? না, আম্মু আব্বুকে এগিয়ে দিতে এসেছিলাম। ও বাসায় এসে ছাদে চলে আয়। আচ্ছা। আয়ান কল কেটে দিয়ে স্টেশন থেকে বের হয়ে গাড়িতে উঠে সোজা বাসার দিকে যেতে লাগলো। বাসায় গেলে আয়ান সদর দরজায় কলিং বেল বাজাতেই তিয়ার কাজিন তুলি দরজা খুলে দিল। আয়ান হাসি মুখে বলল, ধন্যবাদ দরজা খুলে দেওয়ার জন্য। ওয়েলকাম ভাইয়া। তা আঙ্কেল আন্টি গেছে? জি। আয়ান তুলির সাথে কথা বলে সোজা ছাদে চলে গেল। ছাদে গেলে রাকিব আর ফ্রেন্ডরা ড্রিঙ্কসের বোতল দেখালে আয়ান অবাক হয়ে বলল, এসব খাবি নাকি? হুম, অনেক দিন পর সবাই একসাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আজকে কিন্তু তোকে খেতে হবে। না ভাই, তোরা খা, আমার দ্বারা সম্ভব না। আরে খেয়ে দেখ, মনের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই তোরা ধর তো, শালা এইটার মজা বুঝে না। আয়ান দৌড় দিবে তার আগেই ওর ফ্রেন্ডরা ধরে জোর করে নিয়ে গেল রাকিবের কাছে। আয়ান বারবার বলতে লাগলো, ভাই, এমন করিস না, আমি তো কখনো খাই নাই, পরে কি উল্টাপাল্টা করে ফেলবো। আরে কিচ্ছু হবে না, খেয়ে দেখ। আয়ানকে জোর করে রাকিব খাওয়াতে লাগলো। আয়ান প্রথমে বমি করে দিলে পরে নিজে থেকে খেতে লাগলো। রাকিবের কাছ থেকে সিগারেট নিয়ে টানতে শুরু করে দিল। কি রে শালা, এখন আমাদের দেশ না কেন, নিজেই খেয়ে ফেলবি সব নাকি? আয়ান সবার সাথে কাড়াকাড়ি করতে লাগলো। সব বন্ধুরা মিলে সারা রাত নেশা করে মাতাল হয়ে ছাদে শুয়ে পড়ে।
সকালে ঘুম ভাঙলে আয়ানের মাথা ঝিমঝিম করতে লাগলো। আয়ান ছাদ থেকে নেমে রুমে চলে গেল। রুমের ভিতরে ঢুকতেই আয়ান অবাক হয়ে গেল। তিয়া সুন্দর করে সেজে সোফায় বসে ঝিমুচ্ছে। আয়ান তিয়ার কাছে গিয়ে বলল। কি ব্যাপার, আপনি এভাবে শুয়ে আছেন কেন? খাটে গিয়ে ঘুমান। তিয়ার চোখ খুলে আয়ানের মুখ থেকে গন্ধ আসলে তিয়া অনেকটা অবাক হয়ে যায়। তুমি ড্রিঙ্ক করছিলে? না মানে, তিয়া রেগে আয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল। তোমরা ছেলেরা কখনোই ভালো হতে পারবে না। তোমাদের আসল রূপ একদিন না একদিন ঠিক বের হবেই। আমি তোমার জন্য সারা রাত অপেক্ষা করছি, আর তুমি কিনা ড্রিঙ্ক করতে ব্যস্ত ছিলে। আপনি আমার জন্য কেন অপেক্ষা করছেন? আপনি তো কখনোই আমার জন্য অপেক্ষা করেন না। তাহলে আমি হুট করে কিভাবে বুঝবো আপনি আমার জন্য অপেক্ষা করে আছেন? জাস্ট শাট আপ, আমার চোখের সামনে থেকে চলে যাও। তিয়া চলে যেতে নিলে আয়ান তিয়ার হাত ধরলে আয়ান বলল। আপনি তো আমাকে ভালোবাসেন না। আমি কি করলাম না করলাম সেটাতে রেগে যাওয়ার তো কারণ আমি দেখছি না। তিয়া আয়ানের কথা শুনে চুপ হয়ে যায়। তিয়া আয়ানের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে শরীর থেকে গয়নাগুলো টান দিয়ে খুলে ফেলে দিতে লাগলো। মাথার খোপার সাথে ফুলটা ঢিল দিয়ে ফেলে দিল। রেগে আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। আয়ান খাটের উপরে বসে ভাবতে লাগলো। উনি হঠাৎ এমন রেগে কেন গেল? উনি তো কখনোই এমন করে নাই। আসলে আমার নেশা করা ঠিক হয় নাই, আর আমি তো নিজের ইচ্ছেই করি নাই। ওয়েট, উনি আমার জন্য সারা রাত সোফায় বসেছিল, এমন কেন করলো? কি জানে ওনার মনে কি চলে, বোঝা মুশকিল। আয়ান কথাগুলো ভেবে ফ্লোর থেকে গয়নাগুলো তুলে নিল। ফুলটা তুলতেই আয়ান ফুলের ঘ্রাণ নিতে লাগলো। তিয়া ওয়াশরুম থেকে বের হইলে আয়ান সাথে সাথে ফুলটা আর গয়নাগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে দিল। তিয়া দরজা লাগিয়ে দিয়ে এক পাশে গিয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। আয়ান ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে উঁচু করে ওয়াশরুম থেকে বের হয়ে আয়ান মাথার চুল হেয়ার ড্রায়ার করলো। তিয়ার বিরক্ত লাগলে আয়ানের দিকে তাকাতেই সব বিরক্ত চলে গেল। আয়ানের চুলগুলো উঠতে উঠতে তিয়ার অনেক ভালো লাগতে লাগলো। মুখের কোনায় হাসির রেখা ফুটে উঠল। হুট করে মন এক নিমিষেই খারাপ হয়ে গেল। ভাবতে লাগলো, শেষমেশ আয়ান তুমিও ড্রিঙ্ক করা শুরু করে দিলে। আস্তে আস্তে হয়তো তুমি এখন মেয়েদের প্রতি আসক্ত হবে। আর হবে নাই বা কেন? স্ত্রী থাকা সত্ত্বে স্ত্রীকে কাছে পাও না, এইখানে তোমাকে দোষ দিয়ে কি হবে? দোষটা তো আমার। আমি কখনোই কাউকে নিজের অনুভূতি, আবেগ, ভালোবাসা প্রকাশ করতে পারি না। সত্যি বলতে আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আমার সবাইকে ওর মতো লাগে। মনে হয় তুমিও হয়তো ওর মতো আমাকে ধোঁকা দিবে যদি আমি তোমাকে বেশি ভালোবাসা দেখাই। তিয়া কথাগুলো ভেবে চোখের কোনায় পানি চলে আসে। আয়ান যেই ঘুরতে যাবে সাথে সাথে তিয়া ঘুরে শুয়ে পড়ল। আয়ান টুপি পরে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। তিয়া খাট থেকে উঠে আয়ানের ছবিটা বুকে জড়িয়ে নিল। আয়ানের ছবিতে কিস করলো। আয়ানের ছবি দেখতে দেখতে তিয়ার ঘুম আসতে নিলে তিয়া ছবির ফ্রেমটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। আয়ান নামাজ পড়ে বাসায় এসে নিচে সবার সাথে আড্ডা দিতে লাগলো। তুলি আয়ানের পাশে বসে হাত ধরতে গেলে আয়ান হাত সরিয়ে নিয়ে হাসি মুখে কথা বলতে লাগলো। রাকিব ওর ফ্রেন্ডরা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ান সোফা থেকে উঠে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিয়া ঘুমাচ্ছে। আয়ান তিয়ার কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এই যে শুনছেন, অফিসে যাবেন না? আয়ানের কণ্ঠ শুনে তিয়া চোখ খুলে তাকালো। আয়ানকে কিছু না বলে খাট থেকে নেমে ঘড়ি দেখে ওয়াশরুমে চলে গেল। আয়ান অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তিয়া ফ্রেশ হয়ে এসে অফিসের জন্য রেডি হয়ে নিল। দুজন নিচে চলে গেল। খাবার খেয়ে বের হয়ে গেল। আয়ান তিয়া দুজন গাড়িতে বসে আছে। আয়ান বাহিরের দিকে তাকিয়ে আছে। তিয়া নিজের কাজ করছে, মাঝে মাঝে আয়ানের দিকে আর চোখে দেখছিল। হঠাৎ করে ব্যাক করলে সাথে সাথে আয়ান তিয়াকে নিজের সাথে জড়িয়ে নেয়। তিয়া আয়ানের বুকের ধুকপুক শব্দটা শুনতে লাগলো। আয়ান ড্রাইভারকে বলল, এভাবে কেউ গাড়ি থামায়? আয়ানের কথা শুনে ড্রাইভার বলে, দুঃখিত স্যার, সামনে হঠাৎ করে কুকুর চলে এসেছিল। আয়ান পরে কিছু বলল না। হঠাৎ খেয়াল হইল আয়ান তিয়াকে ধরে আছে। আয়ান তাড়াতাড়ি করে তিয়াকে ছেড়ে দিয়ে বলল, সরি। ইটস ওকে। তিয়ার বুকের ভিতরে ধুকপুক করতে লাগলো। আয়ানের স্পন্দন শব্দগুলো কানে বাজতে লাগলো। ড্রাইভার গাড়ি থামালে আয়ান নেমে পড়ে। তিয়া বের হওয়ার জন্য দরজা খুলে দিল। তিয়া গাড়ি থেকে নেমে অফিসে চলে গেল। আয়ান পিছন পিছন যেতে লাগলো। তিয়া নিজের কেবিনে চলে গেলে আয়ান নিজের জায়গায় বসে পড়ল। সবাই আয়ানের সাথে মজা করতে লাগলো। আয়ান সবার সাথে হেসে কথা বলতে লাগলো। এদিকে তিয়ার উপর থেকে লক্ষ্য করতে লাগলো।
ম্যানেজার আসলে তিয়া চেয়ারে গিয়ে বসলো। ম্যানেজার অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। কাজগুলো দিয়ে গেলে তিয়া ফাইলগুলো চেক করতে লাগলো। এদিকে রাকিব আয়ানকে বলল, গতকাল রাতে তুই আমাদের একটাও সিক্রেট কথা বলছস। আমি কি ম্যামকে বলে দিব নাকি আমাদের ট্রিট দিবি? রাকিবের কথা শুনে আয়ান চমকে গেল। আয়ান বুঝতে পারছে না কি বলে ফেলছে। আয়ান রাকিবকে বলল, কি সিক্রেট ব্যাপার? কি বলছিস মনে নেই? ম্যাম আর তোর ব্যাপারে কি বলছিস মনে করে দেখ তো। রাকিবের কথা শুনে আয়ান ভয়ে ঢোক গিলতে গিলতে ভাবতে লাগলো। ওদের বলে দেই নাই তো ওনার সাথে আমার সম্পর্ক কেমন। উফ, আয়ানকে ভাবতে দেখে রাকিব হেসে বলে, আরে বাল, এত কি ভাবছিস? আমি তো মজা করছি। ও তাই বল। কচু মাথা খোদাই, চিন্তায় ফেলোস কেন? হো মা, কি ব্যাপার? কোনো পার্সোনাল ব্যাপার আছে নাকি? আমরা জানলে সমস্যা হবে নাকি? চুপ থাক, কাজ কর। আয়ান ল্যাপটপে কাজ করা শুরু করে দিল। রাকিব সবাই কাজে মনোযোগ দিল। তুলি আয়ানকে কল দিলে আয়ান কল রিসিভ করলো। ভাইয়া কই আপনি? আমি অফিসে, কিছু বলবে? ও ভাইয়া, দুপুরের দিকে আমাকে সময় দিতে পারবেন? কি করবে? আম্মুকে নিয়ে হসপিটালে যাব। আমি এখানে ভালো করে কিছুই চিনি না। খালামণি তো ভার্সিটিতে চলে গেছে, আর খালু তো সিলেট চলে গেল। আচ্ছা, চিন্তা করো না। আয়ান কল কেটে দিয়ে কাজ করতে লাগলো। হঠাৎ করে একটা কাজ বুঝতে না পেরে আয়ান ল্যাপটপ নিয়ে তিয়ার কেবিনে যেতে লাগলো। আয়ান কেবিনের সামনে গেলে ভিতর থেকে শব্দ হতে লাগলো। আয়ান ভিতরে ঢুকতেই চমকে গেল। আয়ানের মাথায় রক্ত উঠে গেল। আয়ান দৌড়ে গিয়ে ল্যাপটপ টেবিলের উপরে রেখে ম্যানেজারের কলার ধরে টেনে তিয়ার উপর থেকে সরিয়ে মুখে ঘুষি মারতে লাগলো। আয়ান আচ্ছা মতো মারতে লাগলো। ফ্লোরে শুয়ে ফেললো। তিয়া ভয়ে কান্না করতে করতে বলল, আয়ান, ওকে ছাড়ো। আয়ান ওই মারা যাবে। ওই মরলে মরুক, ওর সাহস কি করে হয় আপনার সাথে এমন কাজ করার? আয়ান প্লিজ ছাড়ো বলছি। তিয়া আয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আয়ান সেদিন রাতের কথা মনে পড়ে গেল। আয়ান তিয়ার দিকে তাকালো, আর একবার ম্যানেজারের দিকে। ম্যানেজার রনি রেগে বলে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? তোর সাহস কি করে হয় আমাকে মারার? টিয়া, তুমি যদি এখনই ওকে এই অফিস থেকে বের করে না দাও, আমি তাহলে আব্বুর সাথে কথা বলবো। রনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আয়ান, তুমি এখান থেকে চলে যাও। গোষ্ঠী কিলার আপনার চাকরি। আর রনি, তোর কপালে দুঃখ আছে। আমার কপালে দুঃখ আছে? হ্যাঁ, একবার যদি আব্বু জানে আমার শরীরে তুই হাত দিছস, তাহলে তোর কি হাল করবে জানোস তুই? আয়ান, এখান থেকে চলে যাও প্লিজ। আর সব বিষয় নাক গলাবে না বলে দিলাম। আয়ান রাগে সামনে থাকা ফুলদানিতে এক লাথি দিয়ে ভেঙে ফেললো। রাগে দরজায় লাথি দিয়ে খুলে বের হয়ে গেল। তিয়া হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে, কান্না করতে করতে বলল, রনি প্লিজ, আমাকে শান্তিতে থাকতে দাও। আমি আর এইসব নিতে পারছি না। আয়ান আমার স্বামী। কোনো স্বামী কখনোই নিজের স্ত্রীর সাথে কেউ এমন করলে সহ্য করতে পারবে না। রনি, তোমার কাছে হাত জোর করছি, আমাকে মুক্তি দাও। আমি আর নিতে পারছি না। দরকার হইলে তুমি আমাকে মেরে ফেলো। রনি তিয়ার কান্না দেখে হাসতে হাসতে বলে, এত সহজে ছেড়ে দেবো ভাবলে কিভাবে? যতদিন না তুমি আমার কাছে তোমার শরীর বিলিয়ে না দাও, ততদিন আমি তোমাকে ছাড়ছি না। তোমার স্বামীকে যদি আমি হাত পা না ভেঙে দেয়, আমার নামও রনি না। তিয়া রনির কথা শুনে রেগে রনির কলার ধরে বলল, আমার স্বামীর দিকে চোখ তুলে তাকালে আমি ভুলে যাব তোকে আমি কোনোদিন ভালোবেসেছিলাম। আমার সাথে অনেক অন্যায় করছিস। আমি কিছু বলি নাই। আমার স্বামীর দিকে হাত বাড়াস না। তিয়ার কথা শুনে রনি হাসতে লাগলো আর তিয়াকে সরিয়ে দিয়ে বলল, বাহ, স্বামীর প্রতি এত ভালোবাসা। ওকে আমি কিছু করব না, আমি শুধু কিছু ভিডিও আর ছবি পাঠিয়ে দেব, এতেই হয়ে যাবে। দেখ রনি, বেশি বুঝিস না। আমার স্বামী যদি আমাকে ভুল বোঝে, তুই ভাবিস না আমি তোকে ছেড়ে দিব। আমি তোকে খুন করে দরকার হইলে আত্মহত্যা করব। তুই যা ইচ্ছে কর। আর না, অনেক হয়েছে। বাহ বাহ, কত সাহস বেড়ে গেছে। তিয়া রনির সাথে তর্ক করতে লাগলো। একজন আসলে রনি ক্যাবিন থেকে বের হয়ে গেল। তিয়া নিজেকে ঠিক করে নিল। আয়ান এদিকে চেয়ারে বসে থেকে রাগে কলম দিয়ে একের পর এক টেবিলের উপরে গুতাতে লাগলো। এদিকে রাকিব তিয়ার কেবিনে গিয়ে বলল, ম্যাম, আয়ানের একটা কাজের সমস্যা হয়েছে, আপনি ল্যাপটপে জিনিসটা বুঝিয়ে দিতেন। রাকিব ল্যাপটপ এগিয়ে দিলে তিয়া কাজটা করতে লাগলো।
তিয়ার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তেই সাথে সাথে মুছে ফেলল। রাকিব অবাক হয়ে গেল। রাকিব তিয়াকে বলল, ম্যাম আপনার কি কিছু হয়েছে? সরি ম্যাম। না। তিয়া রাকিবকে কাজ বুঝিয়ে দিলে রাকিব ল্যাপটপ নিয়ে বের হয়ে গেল। আয়ানের কাছে গিয়ে দেখে আয়ানকে থামিয়ে দিয়ে বলে, কি হয়েছে? এত রেগে আছোস কেন? কিছু না। ম্যাম বুঝিয়ে দিয়েছে। আয়ানকে রাকিব সেমভাবে বুঝিয়ে দিল। আয়ান কাজটা তাড়াতাড়ি করে কাজ রাকিবকে দিয়ে পাঠিয়ে দিয়ে বের হয়ে গেল। তুলি ও রাম্মু আসলে আয়ান তাদের নিয়ে হসপিটালে চলে গেল। তুলি আয়ানকে দেখে হাতে হাত রেখে বলল, ভাইয়া কিছু হয়েছে আপনার? চোখ কেমন লাল হয়ে গেছে, কোনো বিষয়ে কি রেগে আছেন? আয়ান হাত সরিয়ে নিয়ে মুখে হাসির রেখা টেনে বলে। না, কিছু হয় নাই। তুলি আর কিছু বলল না। তুলির আম্মুকে ডাক্তার দেখে কিছু মেডিসিন লিখে দিল। আয়ান তাদের নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। ফার্মেসি থেকে মেডিসিন কিনে বাসায় চলে গেল। আয়ান রুমে গোসল করে খাটে শুয়ে থাকলো। আয়ান রাগে খাট থেকে উঠে ভাবতে লাগলো, না, আর কতদিন এভাবে থাকবো? আমাকে আঙ্কেলের সাথে কথা বলতে হবে। যেভাবেই হোক ডিভোর্স দিয়ে এখন থেকে চলে যেতে হবে। আর নেওয়া যাচ্ছে না, আমার মাথায় আসে না যাকে এত ভালোবাসে তাকে বিয়ে না করে আমাকে কেন করলো। আঙ্কেল বলেছে দেখে কি বিয়ে করতে হবে? এই মেয়েটার মনে কি চলে কখনোই বোঝা যায় না। মাঝে মাঝে মনে হয় আমাকে ভালোবাসে, আবার মনে হয় তার এক্সকে ভালোবাসে। উফ। আয়ান বারান্দায় চলে গেল। সন্ধ্যার দিকে আয়ান ছাদে চলে গেল। ছাদে গিয়ে একা একা বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অনেকক্ষণ বসে থাকার পর আয়ান নিচে নেমে গেল। রুমে গেলে দেখে তিয়া বসে আছে চুপচাপ। আয়ান কিছু না বলে টেবিলে বসে পড়তে বসলো। তিয়া আয়ানের সাথে কথা বলার চেষ্টা করতে গিয়েও কথা বলতে পারলো না। তুলি রুমে এসে আয়ানের কাছে বসে বলল, আরে ভাইয়া কিসের পড়াশোনা করেন? অনার্সে পরীক্ষা আছে। আপনি পড়া চালিয়ে যাচ্ছেন? কিছু বলবে? না মানে ভালো লাগছিল না, ভাবলাম একটু আপনার সাথে আড্ডা দিয়ে আসি। তা আপনি তো পড়ছেন। ও আচ্ছা, আমার হয়ে গেছে প্রায়। কি ব্যাপার আপু, অফিস থেকে এসে কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে আসতে? মাথাটা অনেক ব্যথা করছে, তাই কথা বলতে মন চাচ্ছে না। ও আচ্ছা, আমি মাথায় হাত বুলিয়ে দেব? তুলি চেয়ার থেকে উঠে তিয়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে চাইলে তিয়া বলল, না থাক, তোকে এইসব করতে হবে না, একাই ঠিক হয়ে যাবে। তা তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালো। ও আপু, রনি ভাইয়াকে দেখলাম গতকাল লুকিয়ে বাসায় ঢুকেছিল। তুলির কথা শুনে আয়ান কিছুটা অবাক হয়ে গেল। তিয়া কিছুটা ঢোক গিলে বলে, কি জানি। এখন ওই কেন এখানে আসে? ফাজিল ছেলে একটা। আর ওদের সাথে 50 ভাগ শেয়ার বাদ দে না কেন? কিনে নিলেই তো পারো। তুলির কথা শুনে তিয়া বলল, তুই ছোট মানুষ, এইসব কথা রাখ। তুলি, আমার পড়া শেষ, চলো যাই। তুলি আর কিছু না বলে আয়ানের সাথে যেতে লাগলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, তার মানে রনির ব্যাপারে আমি ছাড়া সবাই জানে। আর 50% কিসের? তুলির থেকে জানতে চাওয়া কি ঠিক হবে? আয়ান কথাগুলো ভাবতে লাগলো। আয়ান তুলি ছাদে গিয়ে দুজন বসলো। তুলি আয়ানের হাত ধরতে গেলে আয়ান উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা তুলি, ম্যানেজার রনিকে তুমি চেনো? হ্যাঁ চিনি তো ওকে, তো সবাই চেনে। আগে তো এখানেই থাকতো। মানে? মানে আপু আপনাকে কিছু বলে নাই? না, কেন? ও আপু আপনাকে বলে নাই, আমার বলা ঠিক হবে না। তুমি বলো শুনি। হয়তো উনি বলতে চাইছিল, আমি শুনি নাই। বলা ঠিক হবে কি? আমাকে ভাইয়া বলো, আর আমাকে বিশ্বাস করো না। আপুকে যেন বলেন না আমি এসব বলছি। ওকে বলবো না। রনি ভাইয়া খালুর বন্ধুর ছেলে ছিল। আপু রনি ভাইয়া একসাথে পড়াশোনা করছে। রনি ভাইয়া আপুর মধ্যে রিলেশন ছিল, ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে যেন কি হয়ে গেল। রনি ভাইয়াকে খালু এই বাসা থেকে বের করে দেয়, আর আপনার সাথে হঠাৎ বিয়ে দিল। ব্যাপারটাই সবাই অবাক হয়ে গিয়েছিল। আর রনি ভাইয়া খুব খারাপ একজন মানুষ, বিয়ে হয় নাই, ভালো হয়েছে। কেন, উনি কি করছে? সত্যিটা আপুকে বলবেন না। ওই লুচ্চা আমাকে খারাপভাবে একবার টর্চার করেছিল। আমি আপুকে বলে দিতে চেয়েছিলাম, বাট আপু তো ওনাকে অন্ধের মতো বিশ্বাস করতো আর ভালোবাসতো। আমার কথা কখনোই বিশ্বাস করতো না, তাই আমি সেই দিন চুপ হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, তা তুমি আমার সাথে এইভাবে একা আমার কাছে আসো, ভয় লাগে না? না, আপনি অনেক ভালো। আমি আপনাকে অনেকবার পরীক্ষা করেছি। আপনি সত্যি অনেক 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 ভালো। আপনার হাতে তো কত সুযোগ ছিল, আপনি কখনোই আমার দিকে খারাপ নজরে তাকাননি। আমি আপনার হাত ধরলে সবসময় এড়িয়ে যান,
ব্যাপারগুলো আমার অনেক ভালো লাগে। আর সরি, এমন করছি আমি দেখতে চাইছিলাম। আপু আবার কোনো লুচ্চাকে বিয়ে করলো না তো? আপু অনেক সরল সোজা, যে যা বোঝায় তাই সত্যি ভেবে নেয়। ভাইয়া, আপুকে কষ্ট দিবেন না। আপু নিজের মনের কথা প্রকাশ করতে পারে না, বাট এইটাই ভাববেন না আপু আপনাকে ভালোবাসে না। তাই? তা তোমার আপু আমাকে ভালোবাসে তুমি কিভাবে বুঝলে? গতকাল রাতে আমি দেখেছি আপু আপনার ছবি নিয়ে অভিমানে সুরে বলছিল আপনি কেন এখনো আসছেন না, আপনার জন্য অপেক্ষা করছে। আপনি একটুও আপুকে বোঝেন না। আর বলছিল আমি হয়তো ভালোবাসা প্রকাশ করতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। আরও অনেক কিছু বলছিল। আপুর চোখে পানি দেখলাম, আপনার ছবি বুকে জড়িয়ে নিয়ে কাঁদছিল। শব্দ হইতে আমি আমার রুমে চলে যাই। ও, আয়ান তুলির কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেল। আয়ান ভাবতে লাগলো, আমাকে যদি এত ভালোবাসে তাহলে ওই রনিকে মারাতে উনি আমার সাথে এমন ব্যবহার কেন করলো? ওইখানে তো আমি কোনো ভুল করি নাই। ওনার সাথে জোর জবরদস্তি করছিল। আমি স্বামী হিসেবে কিভাবে চুপ থাকবো? নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। আমাকে রহস্য বের করতে হবে, আঙ্কেলের সাথে কথা বলতে হবে। আয়ানকে ভাবতে দেখে তুলি বলল। ভাইয়া, কি ভাবেন? কিছু না। আয়ান তুলির সাথে কিছুক্ষণ গল্প করে নিচে চলে গেল। আয়ান তুলির আম্মুর সাথে তিয়ার আম্মুর সাথে বসে থেকে গল্প করতে লাগলো। তিয়া নিচে আসলে সবাইকে আড্ডা দিতে দেখে অনেক ভালো লাগলো। তিয়া নিচে গেলে আয়ান তিয়ার দিকে তাকালো না। তিয়ার আম্মু বলল, সবাই তো এসে গেছে, এসো খাবার খেয়ে নাও। চারজন খেতে বসলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান ফোনটা পকেট থেকে বের করতেই দেখে আতিয়া কল করছে। আয়ান কল রিসিভ করলে ওই পাশ থেকে আতিয়া বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম পেতনি। উফ ভাইয়া। আয়ান হাসতে লাগলো। আতিয়া বলল, দূর, ভূত কোথাকার। ওকে বাবা, সরি। সুন্দরী ভূতনি আফা, ভালো আছেন? বলবো না। ওকে সরি। খালি রাগ করে। ভাবি কোথায়? এখানে আছে। তোর সাথে কথা নাই, ভাবির কাছে দে। আয়ান তিয়ার দিকে ধরতেই তিয়া ফোনটা নিয়ে হাসি মুখে সালাম দিয়ে বলল, পিচ্চি কেমন আছো? তোমার তো আজ পরীক্ষা শেষ হয়েছে, কেমন দিলে পরীক্ষা? আলহামদুলিল্লাহ, ভালো দিয়েছি। ভাবি, ভাইয়া তো মুড অফ করে দিল। তুমি তো জানোই তোমার ভাইয়া তোমার পেছনে না লাগলে ভালো লাগে না। আর ওর কথা কেন ধরো? আমার ননদ তো মাশাল্লাহ ডানাকাটা পরীর মতো লাগে, ওকে ভূতের মতো লাগে। তিয়ার কথা শুনে আতিয়া হেসে বলল, লাভ ইউ ভাবি। লাভ ইউ টু। আচ্ছা তাহলে শোনো, আমি টিকিট কেটে দিচ্ছি, তুমি সকালের ট্রেনে চলে আসো। যেতে চাইছিলাম, ভাইয়ের জন্য আর যাব না। ভাইয়া খালি আমাকে রাগাই। আরে বাবা, আমি তো আছি, আমরা দুজন মিলে ওকে বকা দিব। আমাদের সাথে ওই একা পারবে নাকি? চলে আসো। ওকে ওকে। আঙ্কেল আন্টি কই? আব্বু তো সিলেটে গেছে, আম্মু আছে, কথা বলবে। জি। তিয়া ওর আম্মুর কাছে দিলে আতিয়ার সাথে কথা বলতে লাগলো। তুলি তিয়াকে বলল, আতিয়া আসবে নাকি? তিয়া টিকিট কেটে দিল। এদিকে আতিয়া তিয়া আম্মুর সাথে কথা বলা শেষ করে আয়ানের কাছে ফোন দিয়ে বলল, আয়ান, পিচ্চি মেয়েটার পেছনে কেন লাগো? ও আসলে ওর পেছনে লাগবে না তো? ও আসতে চায় না, এবার একটু নিজ থেকে আসতে চাইছে। আমি কি করব? ওই এত খেপে যায়। যে খেপে যায় তাকে খেপাতে সবারই তো মজাই লাগে। আয়ান কথাটা বলে হাসতে লাগলো। তিয়ার আম্মু বলে, আর লাগবে না তো, এর আগে তুমি কত কান্না না করেছিলে আমাকে জড়িয়ে ধরে, সে কি কান্না। পিচ্ছিরা তো এইবার এসএসসি দিল, তাই না? সবাই কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করলো। আয়ান খাবার খেয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে লাগলো। টিয়া এসে কোনো কথা না বলে শুয়ে পড়ল। আয়ান লাইট অফ করে দিয়ে কোলবালিশ মাঝখানে রেখে ঘুমানোর ভান করে থাকলো। আয়ান 12টা পর্যন্ত ঘুমের ভান করে থাকতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, উনি হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে ওনার ফোনটা চেক করতে হবে। আয়ান কথাটা ভেবেই যেই তিয়ার দিকে ঘুরতেই আয়ান বুঝতে পারলো কোলবালিশটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আয়ান চুপচাপ শুয়ে থেকে ভাবতে লাগলো, কি ব্যাপার? কোলবালিশ একা সরে যাচ্ছে নাকি? উনি ছড়িয়ে দিল। আয়ান আর কিছু ভাবার আগে তিয়া আয়ানের হাতের উপরে মাথা দিয়ে আয়ানের ঠোঁটে আলতো করে কিস করলো। আয়ানের গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তিয়া আস্তে আস্তে বলতে লাগলো, আয়ান, আমি তোমাকে তখন ওইভাবে বেরিয়ে যেতে বলতে চাই নাই। আয়ান, আমার উপায় ছিল না।
আয়ান তোমাকে কিভাবে বোঝাবো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে তোমাকে হারানোর বড্ড ভয় করি। আমি ওর বিরুদ্ধে গেলে ওই যে তোমাকে আমার কিছু ফটো ভিডিও তোমাকে পাঠিয়ে দিবে, তুমি তখন আমাকে ভুল বুঝবে। আয়ান তুমি তো কখনোই বুঝতে চাইবে না ওইগুলো সব মিথ্যে। তিয়া কথাগুলো আস্তে আস্তে বলে আয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ান কিছু না বলে ওইভাবে শুয়ে থাকলো আর ভাবতে লাগলো। আমার স্ত্রীকে ব্ল্যাকমেইল করা, তার মানে সেই দিন তুই ইচ্ছে করে আমার সামনে ওই ভিডিও চালু করছিলি যাতে আমি টিয়াকে ভুল বুঝি। তার মানে তুই জানতি আমি ওইখানে আছি। তোর কপালে দুঃখ আছে, তুই যে কার স্ত্রীর দিকে নজর দিয়েছিস তোর ধারণাও নাই রনি। আয়ানকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো। আয়ান আই লাভ ইউ আয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আয়ান তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আয়ান আমি জীবনে একবার ভুল করছিলাম, ওই রনিকে ভালোবেসে। আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করি নাই। আয়ান তুমি কি কখনো আমাকে বুঝতে পারবে? তিয়া কান্নায় ভেঙে পড়লো। আয়ান একটু নড়ে উঠলে তিয়ার সাথে সাথে আয়ানকে ছেড়ে দিয়ে কোল বালিশ মাঝখানে রেখে নিজের জায়গায় গিয়ে ঘুরে শুয়ে থেকে নীরবে কান্না করতে লাগলো। আয়ান তিয়াকে ধরতে গিয়েও ধরলো না। আয়ান নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বালিশ সরিয়ে দিয়ে তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলে তিয়া চমকে গেল। তাড়াতাড়ি চোখ মুছে ফেললো। নীরবে শুয়ে থাকলো চুপচাপ। নীরবে শুয়ে থাকতে লাগলো চুপচাপ। আয়ান তিয়াকে ঘুরিয়ে হাত পা তিয়ার উপরে তুলে দিয়ে বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। তিয়ার নিঃশ্বাস ভারী হয়ে যেতে লাগলো। তিয়া চোখ বন্ধ করে বিছানার চাদর কামছে ধরে শুয়ে থাকলো। আয়ানের গরম নিঃশ্বাসে তিয়া যেন পাগল হয়ে যেতে লাগলো। তিয়া নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নিল। আয়ান অনেকক্ষণ পর তিয়াকে ছেড়ে দিয়ে ঘুরে শুয়ে পড়লে তিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আয়ান মিটিমিটি হেসে ঘুমিয়ে গেল। সকালে উঠে তিয়া আয়ানকে ডাক দিতে লাগলো। আয়ান কিছু না বলে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে হতে ভাবতে লাগলো। আমি রনির একটা ব্যবস্থা করব। আর তিয়া, তোমাকে আমি নিজের মুখে আমার প্রতি ভালোবাসা স্বীকার করে ছাড়ব। যে পর্যন্ত তুমি নিজের মুখে না বলছো আমাকে তুমি ভালোবাসো, ততদিন আমি তোমাকে বুঝতে দিব না। আমি সব কিছু জেনে গেছি। আয়ানের কথাগুলো ভেবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হইল। তিয়া কিছু বলবে, আয়ান কোনো কিছু না বলে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে বের হয়ে গেল। তিয়ার অনেক খারাপ লাগলো। তিয়া কয়েক ফোঁটা পানি পড়তেই মুছে নিল। তিয়া তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে গেল। আয়ান তুলিকে বলল, তুলি আজকে অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে ঘুরতে যাব, যাবে? ওকে ভাইয়া। রেডি থেকো আন্টি, আমি এখন কিছু খাবো না, আমার একটু কাজ আছে। আয়ান কথাটা বলে বের হয়ে গেল। তিয়া রাগ হতে লাগলো, কিন্তু কিছু না বলে নিচে নেমে খাবার খেতে লাগলো। আয়ান বাইরে গিয়ে সোজা সিলেটের উদ্দেশ্যে বের হইল। ট্রেনে উঠে চলে গেল। 6 ঘন্টা জার্নি করে আয়ান তিয়ার আব্বুর কাছে চলে গেল। আয়ানকে হঠাৎ করে দেখে তিয়ার আব্বু অবাক হয়ে গেল। আয়ান তুমি এখানে? জি আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি আশা করি আপনি আমাকে সবকিছু খুলে বলবেন। কি কথা যে তুমি এখানে পর্যন্ত চলে এসেছো? আচ্ছা, আপনি কেবল বাহির থেকে এসেছেন, আগে ফ্রেশ হয়ে নেন, মাথা ঠান্ডা করে নেন। আয়ান কিছু কি হয়েছে? তুমি এত দূর আসলে বিষয়টা ঠিক বুঝতে পারছি না। বলছি, আপনি যান, ফ্রেশ হয়ে নেন। আচ্ছা ওয়েট। তিয়ার আব্বু কাজের লোককে বলল আয়ানকে খাবার দিয়ে যেতে। কথাটা বলে উনি ওয়াশরুমে চলে গেল। আয়ান নিজের ফোন অফ করে রাখলো। তিয়ার আব্বু ফ্রেশ হয়ে বের হইলে আয়ানকে বলল, কি ব্যাপার, খাবার না খেয়ে বসে আছো কেন? একসাথে খাই। তিয়ার আব্বু নিজের জন্য খাবার আনতে কাজের লোককে কল দিয়ে বলে দিল। খাবার নিয়ে আসলে দুইজন একসাথে খেতে লাগলো। খাওয়া শেষ করে তিয়ার আব্বু বলল, এখন বলো কি জানতে চাও? আঙ্কেল, রনির ব্যাপার জানতে চাই। ওই ম্যানেজার হয়ে এত ক্ষমতা কই পায়? ওই যেমন ভাব করে মনে হয় উনি ওই কোম্পানির মালিক। আপনি জানেন উনি আপনার মেয়ের সাথে জোর জবরদস্তি করতে নিয়েছিল। আমি বাধা দিলে আপনার মেয়ে আমাকে অপমান করে ওইখান থেকে সরিয়ে দিয়েছে। আয়ানের কথা শুনে তিয়ার আব্বু রাগ হতে লাগলো। ওই কুত্তার বাচ্চা আবার আমার মেয়ের সাথে রাগে ইচ্ছে করে ওকে খুন করতে। আমার হাত পা ব্যথা, আমি বাবা হয়ে মেয়েকে রক্ষা করতে পারি না। মানে কেন রক্ষা করতে পারেন না? আমাকে বিষয়টা খুলে বলবেন? শুনে কি করবে? কিছুই করতে পারবে না। ওদের সাথে ঝামেলা করলে আমাদের পথে বসতে হবে। কেন? রনির আব্বু আমার বন্ধু ছিল। ওই কোম্পানিটাই আমরা দুইজন মিলে দাঁড় করিয়েছিলাম। তখন আমাদের মাঝে অনেক ভালো সম্পর্ক ছিল। তিয়া আর রনির সাথে বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এই রনি ভালো ছেলে না।
তিয়াকে জোর করতে গেলে আমি মেরে ওকে বাড়ি থেকে বের করে দিই। ওই তিয়াকে এই বিষয় নিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছে। আর এই সব প্রতিবাদ করলে আমাদের কিছু সিক্রেট ফাইল অন্য কাউকে দিয়ে দিলে আমাদের কোম্পানি লসে বসে যাবে, যার কারণ কিছু বলতেও পারছি না। সিক্রেট ফাইল যদি আমি ওদের থেকে নিয়ে আসতে পারি, এতে কি কোনো সমস্যা হবে? কিভাবে? আমার কিছু সাহায্য লাগবে। আয়ান তিয়ার আব্বুকে প্ল্যান বলে। তিয়ার আব্বু বলল, এইটা এত সহজ হবে না, সব কিছু থাকে রনির আব্বুর কাছে। বাকিটা আমি দেখে নিব, আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি ঢাকায় যাব, কাউকে না বলে এসেছি। সাবধানে থেকো, আর এইসবের ভিতরে যাওয়ার দরকার নেই। ওরা তোমাকে ফাঁসিয়ে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা ওদের আছে। আপনাকে এইসব চিন্তা করতে হবে না। আয়ান তিয়ার আব্বুর থেকে বিদায় নিয়ে স্টেশনে চলে গেল। ট্রেন আসলে আয়ান ট্রেনে উঠে চলে গেল। বাসায় যেতে যেতে বিকাল হয়ে গেল। আয়ান বাসায় গেলে আতিয়া সবাই আয়ানকে দেখে অবাক হয়ে বলল, ভাইয়া, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার ফোন বন্ধ কেন? তুমি জানো সবাই কতটা ভয় পেয়ে গেছে? ভাবি পাগলের মতো হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ভাবির সাথে দেখা করো। এত ভয় পাওয়ার কি আছে? তোমার সাথে রনির ঝামেলা হয়েছিল? হুম। তিয়া এজন্যই ভয় পেয়ে গেছে। রনি তোমার কোনো ক্ষতি করেছে? আয়ানের বুঝতে আর বাকি রইল না। আয়ান দৌড়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিয়া আয়ানের ছবি জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, আয়ান, একবার ফিরে আসো। আমি আর তোমাকে বকা দিব না। একবার ফিরে আসো না আয়ান। কথাগুলো বলে তিয়া কান্না করতে লাগলো। আয়ান তিয়ার পাশে বসলে তিয়া বলে উঠল, প্লিজ আম্মু, এখান থেকে যাও। আমাকে প্লিজ বিরক্ত করো না। আয়ান তিয়ার কথা শুনে তিয়াকে টান দিয়ে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তিয়া চমকে গেল আয়ানের শরীরে ঘ্রাণ পেয়ে। তিয়া আয়ানের মাথা পিছন থেকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। আয়ান তিয়াকে 2 মিনিট পর ছেড়ে দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। তিয়া হাওমাও করে কান্না করতে লাগলো। আয়ান, কোথায় গিয়েছিলে? আয়ান, আমাকে এইভাবে একা করে কোথায় গিয়েছিলে? তুমি জানো না, তোমাকে না দেখতে পেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে নাই। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম রনি তোমার কোনো ক্ষতি করে দিয়েছে। আমার জন্য এত কেন ভাবছেন? আপনি তো আমাকে ভালোবাসেন না? আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। আমি তোমাকে আজ একটা সত্যি কথা বলতে চাই। কি কথা? আয়ান, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, আমাকে ঘৃণা করবে। আমি তারপর তোমাকে সব সত্যি বলতে চাই। আমি আর এসব সহ্য করতে পারছি না। কি কথা? আয়ান, রনি আমার এক্স বয়ফ্রেন্ড। আয়ান অবাক হওয়ার অভিনয় করলো। তিয়া দাঁড়িয়ে বলল, রনিকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু ওর আব্বু ওই মিলে আমাদের সাথে গেম খেলছে, আমাদের সাথে মিশে আমাদেরকে ধোঁকা দিয়েছে। রনি আমার সাথে জোর করে ফিজিক্যাল সম্পর্ক করতে চাইছিল। আমি বাধা দিয়েছিলাম। আমি কখনোই ওকে অত কাছে আসতে দেই নাই দেখে ওই আমাকে সব সময় রাগ দেখাতো। একদিন ও তো জোর করে করতে নিয়েছিল। সেই সব কিছুর পিক তুলে আর ভিডিও ক্লিপ নিয়ে সেইগুলো এডিট করছে এমনভাবে যেন আমি ওর সাথে এইসব নিজের ইচ্ছে করছি। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি আমাকে স্পর্শ করতে পারো। আমি এখনো ভার্জিন আছি। তিয়ার কথা শুনে আয়ান বিষয়টা ভালো লাগলো না। আয়ান বলে উঠল, আমার চেক করতে হবে না। তুমি ভার্জিন কিনা সেইটা আমার জানার দরকার নেই। তুমি আমার স্ত্রী, এইটাই আসল কথা। আগে কি করছো সেটাও জানতে চাই না, বাট আমার তোমার কিছু সাহায্য লাগবে। বিশ্বাস করো, আমি যা বলছি সব সত্যি। আমি বিশ্বাস করছি, এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। তোমার সাহায্য লাগবে, এইটাই। কি সাহায্য লাগবে বলো? রনির বাসা আমাকে চিনিয়ে দিতে পারবে? ওর বাসায় গিয়ে কি করবে? সেইটা পরে বলবো। আজ রাতের ভিতরে ওর বাসায় যাব আমি। রনি কোথায় থাকতে পারে? ওই বাসায় থাকবে তো নাকি? না, ওই ক্লাবে থাকে, রাত 3টার দিকে বাসায় যায়। ও, তাহলে তো আরো ভালো। কিন্তু কি করবে? আর ওদের বাসায় যাওয়া এত সহজ না। তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, ও কোথায় কি রাখে তা কি বলতে পারবে? ওকে, তাহলে আপনি আমাকে কলে সবকিছু বলে দিয়েন। তুমি শুনতে ভালো লাগছে, আবার আপনি বলছো কেন? ভাবলাম রাগ করতেছে নাকি। হ্যাঁ, তুমি বলবে, বাট আয়ান, ওর পেছনে না লাগাই ভালো। আমার উপরে বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ। আয়ান তিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ঠোঁট দিয়ে তিয়ার চোখের পানি চুষে নিতে লাগলো। তিয়া আয়ানের কাণ্ড দেখে লজ্জায় বলল, এই পাগল, কি করছো? বাহ, তুমি আবার লজ্জাও পাও। লজ্জা পেলে তো অনেক সুন্দর লাগে। এই সারাদিন এভাবে লজ্জা পাবে, ঠিক আছে? আয়ানের কথা শুনে তিয়া কিল ঘুষি মারতে লাগলো।
আয়ান হেসে হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, বুকে ব্যথা পেলাম তো, আদর করে দেন, না হইলে কান্না করে দিব। দিব না। তাহলে কান্না করি? না, তুমি বলে ডাকো, আপনি বললে আরো মারবো। ওকে বিবিজান, একটু আদর করে দাও না। আয়ানের কথা শুনে তিয়া হেসে দিল। তিয়া আয়ানের বুকের শার্ট খুলে ঠোঁটের স্পর্শ দিলা। আয়ান বলে ওঠে, ব্যথাটা অনেকটা কমে গেল। এই ছাড়ো, কি করছো? আরে বাবা ছাড়ো। তিয়া আয়ানের বুকে কামড় দিয়ে ফিক করে হেসে বলল, কি ব্যাপার, ব্যথা কমে নাই? ফাজিল দাগ বসিয়ে দিয়ে বলে ব্যথা কমে নাই। আমি দিব নাকি? কি? আয়ান লজ্জা পেয়ে তুতলাতে তুতলাতে বলল, না মানে তিয়া আয়ানকে লজ্জা পেতে দেখে ফিক করে হেসে দিয়ে মাথাটা বুকের সাথে চেপে ধরলে আয়ান তিয়াকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ করে পিছন থেকে শব্দ হইলে আয়ান সাথে সাথে তিয়াকে ছেড়ে দিয়ে পিছনে ঘুরে দেখে আতিয়া তুলি। আয়ান বেশ লজ্জা পেয়ে গেল। তিয়া লজ্জায় লাল হয়ে গেল। তুলি মিটিমিটি করে হাসতে লাগলো। আতিয়া রেগে আয়ানের কাছে এসে কিলঘুষি দিতে দিতে বলল, তুই ভাবিকে মারছিলি কেন? তুই অনেক পচা। ভাবি তোকে না দেখে কান্না করছিল, আর তুই ভাবিকে ব্যথা দিয়ে পিছন দিকে ধরেছিলি। আতিয়ার কথা শুনে তিয়া তুলি ভেবাচেকা খেয়ে গেল। আয়ান ঢোক গিলে বলে, সরি, আমি তোর ভাবির কাছে ক্ষমা চাচ্ছি। আর ভাবি থুকু মানে আতিয়ার ভাবি, আমাকে ক্ষমা করে দেন। আয়ান কান ধরে ক্ষমা চাইলে তিয়া তুলি হাসতে লাগলো। আতিয়াকে তিয়া বলল, আমি ক্ষমা করে দিয়েছি শুধুমাত্র আতিয়ার জন্য, না হইলে দুইজন মিলে মারতাম। ধন্যবাদ আপনাকে। আর ভাবিকে মারলে আম্মু আব্বুকে বলে দিব তুই আমাকে মারার সাথে সাথে ভাবিকেও মারছস। ভুল হইছে আফাজি। আয়ান কথাটা বলে আতিয়ার গাল ধরে ভেঙচি দিয়ে দৌড় দিলে আতিয়া রেগে দৌড়ে আয়ানকে মারতে যেতে লাগলো। তুলি তিয়া হাসতে লাগলো। তুলি হাসতে হাসতে খাটের উপরে গড়াগড়ি খেতে লাগলো আর বলতে লাগলো, আপু, তোমার ননদ 1 বছর আগে যেমন দেখেছি তেমনই আছে। ওই বুঝতেই পারলো না ওর ভাই তোমাকে মারছিল না, আদর করছিল। ফাজিল একটা, মার দিব। আয়ান ওর হাত পেছনের দিকে ধরে মাথায় টোকা দিয়ে দৌড়ে পালাইছিল, সেটাই ভেবে ও মনে করছে আমাকে হয়তো মারছে। ভাইয়া এখনও ওর সাথে মারামারি করে। এদের দুইজনের মারামারি দেখলে আমার ভাইয়াকে অনেক মিস করি। ভাইয়া আমাকে আগে কত ভালোবাসতো, ভাইয়া এখন আমার সাথে কথা বলার সময়ই পায় না। কষ্ট পাস না, দোয়া করিস আমাদের ভাইয়ের মতো যেন আতিয়ার ভাইরা এমন করে না। তামিল ভাই কল দেয় না। আমাদের খোঁজ নেওয়ার সময় নাই তার কাছে। আচ্ছা চলো দেখি দুইজনের কত দূর মারামারি হলো। তিয়া তুলি নিচে গেলে আতিয়া আয়ানের চুল ধরে মারামারি দিয়েছে। তিয়ার আম্মু থামানোর চেষ্টা করতে লাগলো। আতিয়া মানছে না। তুলি বলল, আতিয়া লাঠি নিয়ে এসে দেয়। না, ওকে টাকলা ধরে দিব। আরে বাবা থামো, ওই যদি টাকলা হয়ে যায় সবাই তখন তোমাকে বলবে টাকলার বোন, আর আমাকে বলবে টাকলার বউ। এটা কি মেনে নেওয়া যাবে? সবাই হাসাহাসি করবে। তিয়ার কথা শুনে আতিয়া আয়ানকে ছেড়ে দিল। আয়ান যেই আতিয়ার মাথায় টোকা দিতে যাবে সাথে সাথে তিয়া হাত ধরে ফেলল। আতিয়া বলল, দেখছেন, ওই কখনোই ভালো হবে না। আমি কি করলাম? পেতনি আমার কত চুল তুলে ফেলছে। ভালো করেছি, রাক্ষস ভূত। তোর মাথা মটকিয়ে দিব। এই যে প্রমাণ হইল তুই একটা ভূত। আমি ভূত হইলে তুই পেতনি, কারণ তুই তো আমার বোন। কথাটা বলে আয়ান হাসতে লাগলো। সাথে সবাই এসে দিল। আতিয়া তিয়াকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমি কিন্তু চলে যাব। আয়ান সব সময় ওর পেছনে কেন লাগো? যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর তুলিকে নিয়ে না ঘুরতে যাবে বললে? আতিয়া আছে, সব একসাথে যায়। আচ্ছা হ্যাঁ। আতিয়াকে ভেঙচি দিলে তিয়া ধরে রাখলো। আতিয়াকে বলল, আরে তুমি কি বোকা নাকি? তুমি যত খেপে যাবে ওই তত তোমাকে খেপাবে। পাগলি মেয়ে, খেপে যেও না। ওর কথা পাত্তা না দিলে ওই আর খেপাবে না, দেখো। কয়বার ভেঙচি দিল, আমি কি করব? আচ্ছা আর রাগ করো না, যাও দুইজন রেডি হয়ে আসো। আতিয়া তুলির সাথে চলে গেল। তিয়া রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে আয়ান গোসল করে বের হয়ে চুল হেয়ার ড্রায়ার করে চুল শুকাচ্ছে। তিয়া আয়ানের পিঠে কামড় দিয়ে দৌড়ে ওয়াশরুমে পালিয়ে গেল। আয়ান তিয়াকে ধরতে গিয়েও ধরতে পারলো না। তিয়া ভিতর থেকে হাসতে লাগলো। আয়ান বলল, ননদ ভাবি দুইটাই রাক্ষসী হয়ে গেছে। আতিয়াকে ডাক দিব নাকি? চুলের মুঠো ধরে নাচাবে? আমারও সময় আসবে। দেখা যাবে পরে।
আয়ান আর কিছু না বলে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিল। খাটের উপরে বসে থাকলো। তিয়া গোসল করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার করতে লাগলে আয়ান আস্তে আস্তে গিয়ে তিয়াকে পিছন থেকে কোমরে হাত দিয়ে পিঠে ঠোঁটের ছোঁয়া দিলে তিয়া কেঁপে উঠে বলল, এই ফাজিল, দূরে থাকো। যখন তখন আতিয়া চলে আসতে পারে। একটু আদর করি। একদম না, যাও এখান থেকে বলছি। আয়ান আর কিছু বলার আগে তিয়া সরিয়ে দিল। আয়ান ধরতে যাবে, সাথে সাথে দুজনের কণ্ঠ শুনে আয়ান ওইখান থেকে সরে গিয়ে সোফায় বসে পড়ল। সোফায় বসে থেকে ফোন চালাতে লাগলো। দুজন রুমে ঢুকে বলে, ভাবি, আপনি কেবল শাড়ি পরছেন? গো, আমার প্রায় হয়ে গেছে, তোমরা একটু বসো। ভাইয়া, রাস্তার ভিতর যদি মারোস তোর খবর আছে। আমার মতো ভালো ভাই পাবি তুই? আমি কত ভালো, আমার বোনকে কত ভালোবাসি। আপনার ওই ভালোবাসা লাগবে না, আমি বড় হয়েছি, আমার মান সম্মান আছে। ও মা গো, কত বড় হইছস দেখি তো। কথাটা বলে আয়ান ভেঙচি দিলে আতিয়া রেগে যেই মারতে যাবে, সাথে সাথে তিয়া বলে উঠল, এই আয়ান, ভালো হবে না নাকি? আবারও ওর পিছে লাগছো? আমার মতো ভালো মানুষ একটাও দেখছো তোমরা? আমার মুখ ওই রকম করলে আমি কি করব? একবার ঘুরে আসি, মুখ ভেঙে ফেলবো। দেখা যাবে। থামো দুইজন, আমার হয়ে গেছে। চারজন নিচে নামতে লাগলো। আয়ান গাড়ির চাবি নিয়ে যেতে লাগলো। নিচে সবার থেকে বিদায় নিয়ে যেতে লাগলো। আয়ান ড্রাইভিং করতে লাগলো। তিয়া আয়ানের পাশে বসে থাকলো। আতিয়া বলল, ভাইয়া, তোর ফোন দে তো। আয়ান ফোন হাতে নিল। আতিয়া তুলির সাথে ছবি উঠাতে লাগলো। আয়ান আয়নায় আতিয়াকে দেখে হাসতে লাগলো। তিয়া বলে উঠল, আমাকে রেখে দুইজন খালি উঠে যাচ্ছ? ভাবি, তাহলে আপনি সামনে থেকে ধরেন। আতিয়া ফোন এগিয়ে দিলে তিয়া গ্রুপ ফটো উঠাতে লাগলো। সবাই মিলে রাস্তার পাশে গিয়ে নামলো। আতিয়া বলে উঠল, ভাবি প্লিজ, ফুচকা খাবো, দেখেন অনেক মজা লাগে, প্লিজ প্লিজ। আরে পাগলি মেয়ে, এত প্লিজ বলছো কেন? আয়ান সাইডে রাখো। চারজন নেমে পড়ল। তিনজনকে চেয়ারে বসিয়ে দিয়ে আয়ান ফোনটা নিয়ে অর্ডার দিয়ে তিয়ার কানে কানে বলল, বউ আপনারা খান, আমি একটু হিসু করতে যাব। ওকে যাও। আয়ান কথাটা বলে চলে যেতে নিল। তুলি পিছন থেকে বলল, কি বলে যান, আমাদের বলে যান। ওইটা সিক্রেট, তোমরা থাকো। আয়ান চলে গেল। বেশ কিছু দূর গিয়ে আয়ান নিজের কাজ ছেড়ে নিতে লাগলো। আয়ান ওইখান থেকে হেঁটে রাকিবের সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। আয়ান তিয়াদের কাছে যেতে নিলে সাথে সাথে আয়ান চমকে গেল। দেখে কিছু ছেলেরা তিয়া, আতিয়া, তুলি আর কিছু মেয়েদের সাথে অসভ্যতামি করছে। আতিয়া রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে ছেলেটা আতিয়ার হাত ধরে যেই মারতে যাবে, সাথে সাথে আয়ান দৌড়ে গিয়ে হাত ধরে বলল, সরি ভাইয়া, আমার বোন ছোট মানুষ, বুঝতে পারে নাই। ভাইয়া, তুই ওই পচাদের সাথে এমন ব্যবহার কেন করছিস? তুই চুপ কর ভাইয়া, ওনাদেরকে ছেড়ে দেন প্লিজ। আয়ান আকুতি মিনতি করতে লাগলো। ছেলেগুলো হাসতে হাসতে বলল, ওই যা তো কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। এই মেয়েগুলোর অনেক দেমাগ, আগে ভেঙে দেই, তারপর তোর কাছে ফিরিয়ে দিব। ভাইয়া, আপনি মেয়েদের মতো কেন করছেন? এই ছাড় না হইলে তোমাদের খবর আছে। তুলিকে মারতে যাবে আয়ান ধরে বলে, ভাইয়া প্লিজ মেয়েদের গায়ে হাত তুলবেন না তো, প্লিজ ওদের ছেড়ে দেন। ওরা মেয়ে মানুষ, ওদের কথা ধরে লাভ আছে? সারাক্ষণ খালি বকবক করে। ভাইয়া, তোকে যদি পাই খুন করে ফেলবো। মাইয়া মানুষের মতো ন্যাকামি করবি না, অসহ্য লাগছে কিন্তু। বকাটে ছেলেদের মধ্যে একজন বলে, এই সব চুপ কর। ভাই এখানে দাঁড়িয়ে কেন আছেন? চলেন এইগুলোকে নিয়ে যাই। বস ইশারা করলে মেয়েগুলো টেনে নিয়ে যেতে নিলে আয়ান বাধা দিলে আয়ানকে মারতে লাগলো। আয়ানকে ফেলে দিলে আতিয়া বলে, ভাইয়া, ওই কুত্তার বাচ্চা, আমার ভাইয়াকে ছেড়ে দে। আমার ভাইয়ের রাগ তুলিস না। তোদের নিজেদের ভালো চাইলে আমাদের ছেড়ে যা, না হইলে তোরা প্রাণ দিয়ে ফিরতে পারবি না। আতিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া রেগে বলে, এত হাসিস যখন, শোন, আমাকে একটা থাপ্পড় দে। আতি, এসব কি বলছো? ভাবি, ভয় পাইয়েন না। ওই, তোদের সাহস থাকলে আমাকে একটা থাপ্পড় দে দেখি। আতিয়া চুপ করো। কি রে, তোদের সাহস নাই? মার আমাকে।
আতিয়ার কথা শুনে একজন বলে ওঠে। ও মা, মার খাওয়ার খুব ইচ্ছে, ওয়েট। আতিয়ার দিকে ছেলেটা মারতে যাবে, আয়ান সাথে সাথে মাটি থেকে উঠে দৌড়ে গিয়ে পিছন থেকে এক লাথি দিয়ে ফেলে দিল। আয়ানে লাথি খেয়ে ছেলেটা সোজা রাস্তার নিচে গড়িয়ে পড়তে লাগলো। সবাই হাঁ হয়ে গেল। আয়ান বলতে লাগলো। প্লিজ ভাইয়া, মেয়েদের ছেড়ে দেন। আয়ান কথাগুলো বলতে বলতে এক এক করে সবগুলোকে মারতে লাগলো। সবাই হা হয়ে তাকিয়ে আছে। আতিয়া শীষ বাজিয়ে কান্না করার অভিনয় করে বলল, আমাদের ছেড়ে দেন না, আমরা আপনার কি ক্ষতি করেছি? আতিয়ার কথা শুনে সবাই হা করে তাকালো। আতিয়া আয়ানকে বলল, ভাইয়া, লিডারের হাত ভেঙে দাও। ওই ভাবিকে খারাপভাবে স্পর্শ করেছে। আর মাঝখানের ওইটা নাক ফাটাও। ওই বেশি নাক দিয়ে কথা বলে, বিরক্তকর। আতিয়া এক এক করে বর্ণনা করতে লাগলো। আয়ান এক এক করে সেইভাবে মারতে লাগলো। দুজনের এই রূপ দেখে সবাই যেন তাজ্জব হয়ে গেল। বখাটে ছেলেগুলো কান্না করতে করতে আয়ানের পা ধরে বলে, আমাদের ছেড়ে দেন, আমরা আর কখনোই কোনো মেয়েদের দিকে তাকাবো না। ভাইয়া, চোখ তুলে ফেলো। ওদের চোখ থাকলে তো তাকাবে। আয়ান যেই মারতে যাবে সাথে সাথে ওইখানে পুলিশের গাড়ি আসলে আয়ানকে দেখে পুলিশরা স্যালিউট করে বলে, স্যার কি হয়েছে? এইগুলোকে সব রেপ কেস দিয়ে দেন। ওই মেয়েগুলোকে ধরে নিয়ে যেতে নিয়েছিল। এখানে সব মানুষ সাক্ষী আছে। আঙ্কেল, ওই বদমাইশ আমাকে মারছে। আতিয়ার কথা শুনে পুলিশ লিডারকে লাঠি দিয়ে পিটাতে পিটাতে বলে, কি আমাদের আদরের রাজকন্যার গায়ে হাত? তুই জানোস তুই কার বোনের গায়ে হাত তুলছস? চল ম্যাডামের কাছে, তোর চামড় তুলে ফেলবো আমি। পুলিশ সবগুলোকে গাড়িতে তুলল। আতিয়ার কাছে এসে পুলিশ অফিসার বলে, মামনি তুমি এখানে কবে আসলে? আজকে এসেছি। আর আপনার ম্যাডামকে বলেন আমি অনেক বেশ কিছুদিন থাকবো। ওনার সাথে লাস্টের দিনগুলো থাকবো। আতিয়ার কথা শুনে পুলিশ চলে গেল। আয়ান আতিয়ার দিকে তাকালে আতিয়া বলে, তাকাস না ওইভাবে। দেখছোস, আমার সম্মান তোর কাছে শুধু নাই। চলো। হেঁটে যেতে পারবো না, কোলে করে নিয়ে চল। না হলে আপুকে কল দিয়ে আপু নিয়ে যাবে। কোন আপু? ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড। আতিয়ার কথা শুনে তিয়া আয়ানের দিকে তাকাতেই আয়ান বলল, বউ বউ, ওই মিথ্যা বলছে। আমার গার্লফ্রেন্ড না, আমার ফ্রেন্ড হয়। মিথ্যা আমি না, তুই বলছস। আর ভাবি গার্লফ্রেন্ড হইলেও সমস্যা নাই, আপুর বিয়ে হয়ে গেছে। আচ্ছা চলো বাসায় যাই। ঘোরার আর মুড নেই। বদমাইশগুলো 12টা বাজিয়ে দিল। ইচ্ছে করছে থানায় গিয়ে মেরে আসি। আতিয়া আয়ানকে কোলে নিয়ে যেতে লাগলো। চারজন গাড়িতে উঠলে তুলি বলে, আপনি এত ভালো ফাইটিং জানেন, অথচ এমন ভান কেন করলেন? তোমার মায়ের স্কিল দেখে মনে হচ্ছে তুমি এগুলোর মধ্যে থাকো নাকি? আমার ভাই এমন এমন কিছু জানে যা আমার ফ্যামিলির কেউ জানে না। শুধুমাত্র আমি জানি। আমার ভাইয়া একের ভিতর সব। আজকে তোমাদের দুইজনের রূপ দেখে সত্যিই অবাক হয়ে গেছি। ওদের মারছিলে আবার চিৎকার করছিলে, মনে হয় ওরা তোমাদের মারছে। আয়ানের বোন, আমি একটু তো অভিনয় জানতেই হয়। ওই রকম করাতে দেখলেন না ওরা কনফিউজড হয়ে গিয়েছিল। আসলে মারছে কে আর মার খাচ্ছে কে? কথাটা বলে হাসতে লাগলো। হঠাৎ করে আয়ানের সামনে কেউ বাইক থামালে আয়ান সাথে সাথে গাড়ি ব্রেক করলো। তিয়াকে আগেই ধরে নিল। আয়ান রেগে গিয়ে কিছু বলবে তার আগেই সামনের ব্যক্তি হেলমেট খুললে আতিয়া বলে উঠল, আপু। কিরে পুচকি, তুই আমার সাথে দেখা করতে আসলি না কেন? আরে আপু, আমি আজকে এসেছি। এসে তো দেখি ভাবি ভাইয়ার টেনশনে অবস্থা খারাপ। ভাইয়াকে সকাল থেকে নাকি পাওয়াই যাচ্ছিল না। কি, এই গাধা আবার কই গেছিল? তুইও সাথে টেনশন করছস নাকি? আরে না, আমি কেন চিন্তা করব? ভাবিকে বোঝাতেই পারছিলাম না যে ভাইয়াকে কারো মারার সাহস হবে না। তোর ভাবি কোনটা, সামনেরটা নাকি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আসলেই তো তোর ভাবি গ্রামের সেরা বউ। এই ওয়েট, ওনাকে তো আমি চিনি, রনি ভাইয়ের গার্লফ্রেন্ড। কি? হ্যাঁ, আমি তো ওনাদের বার্থডেতে একবার গিয়েছিলাম। আর ভাবি, আমাকে চিনছেন না? আমি রনির মামাতো ভাইয়ের বউ। ওই লুচ্চা লোকের গার্লফ্রেন্ড। তুইও ওকে চেনস? হ্যাঁ, আপু ননদের সাথে বাজে ব্যবহার করেছিল।
আমি তো তখনই লাথু মারছিলাম, তোমাকে বলা হয় নাই। আপু তখন নতুন বউ ছিল, জন্যই তোমাকে কিছু বলি নাই। যদি তুমি আবার ওকে মারতে যাও, আর তোমাকে নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। ও তুই কি ওর সাথে যাবি নাকি? আমাদের সাথে যাবি? আমার সাথে আসবে? আতিয়া চল, তোর দুলাভাই শুনে আমাকে পাঠিয়ে দিয়েছে, আর তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? তুই খালামণি হতে চলেছিস। তাই তোর দুলাভাই বলেছে যার ভাগনা ভাগ্নি হবে সেই যেন আমার সেবা করে। আন্টিকে কল দিয়েছিল, আন্টি বলেছে তুই নাকি ঢাকায় চলে এসেছিস। আর বাসা তো জানতাম না, থানায় গেলে আমাকে বলে তুই এখানে আসোস। ওদের থেকে ঠিকানা নিয়ে চলে এসছি। মাইশার কথা শুনে আতিয়া তো খুশিতে গাড়ি থেকে নেমে মাইশাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, গালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ বাবুর আম্মু। সর, ভাগনা ভাগ্নির কথা শুনে আদর করা হচ্ছে তাই না? চুপ থাকো, এই অবস্থায় বাইক নিয়ে কেন বের হইছো? আরে তেমন সমস্যা নাই। আচ্ছা ভাবি আমাদের বাসায় আসেন, আমি আতিয়াকে নিয়ে যাচ্ছি। আর আতিয়া একজনকে বলে দে ভাবিকে নিয়ে যেন বেড়াতে আসে। হাতিয়া একজনকে বলে দিস এই অবস্থায় গুন্ডামি যেন না করে, আর বাইক চালানো দেখলে লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দিব। আতিয়া বলে দে 2 মাস হয়েছে, এখন অত প্রবলেম নাই, আর আমি আমার খেয়াল রাখতে পারি। আর আতিয়া তো আছেই। ভালো আতিয়া, কোনো সমস্যা হইলে ফোন দিস। ফোন কিনে দিয়েছোস নাকি? আরে বাসায় চল, তোর জন্য সারপ্রাইজ আছে। ওকে ভাবি, ভালো থাকবেন। মাইশা আতিয়াকে নিয়ে চলে গেল। আয়ান গাড়ি ড্রাইভিং করতে লাগলো। তুলি পিছন থেকে বলে উঠল, উনি যদি আপনার ফ্রেন্ড হয়, আতিয়াকে এত ভালোবাসার মানে কি? আমাদের গ্রামের সবাই আতিয়াকে অনেক ভালোবাসে। সবার চোখের মণি ওই আতিয়া, সবার সাথে খুব সহজে মিশে যেতে পারে। আতিয়া সবাই সাহায্য করতে ভালোবাসে, আর আমার আব্বুর নাম ডাক আছে। ও, ওই কি 1 বছর আগে যে এসেছিল তখনই কি সবার সাথে পরিচয় হয়েছিল নাকি? ওই মাইশার সাথে অনেকবার এসেছে, তাই থানার সবাই চেনে, আর আতিয়াকে অনেক পছন্দ করে। ও, আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করলো। লাউড স্পিকারে দিলে রাকিব বলে উঠল, কিরে আতিয়া এসেছে? হুম মাইশার সাথে গেল কে বল? ওইসব রাখ, যা বলছি কাজটা করতে হবে। নো চিন্তা, আমি কাজে লাগিয়ে দিয়েছি। আর এই শালা তুই আমাকে আগে এইসব কেন বলিস নাই? আমার সরল ভাবিটার সাথে এমন অন্যায় করছে, তুই বল শালাকে এখনই খুন করে নদীতে ভাসিয়ে দিই। এই চুপ কর, লাউড স্পিকারে আছে, আমি ড্রাইভিং করি। কি ম্যাম শুনছে নাকি? রাকিব, রাকিবের কণ্ঠ শুনে ঢুক গেলে বলে, সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই। আয়ানের বাচ্চা, তোকে যদি সামনে পাই। এই এখন ভাবি বল, শালা ম্যাম করিস না, এটা অফিস না। রাকিব, এখানে ভাবি বলতে পারো, বাট তোমরা কি নিয়ে কথা বললে? কিছু না ভাবি। আচ্ছা ভাবি, পরে কথা হবে। আয়ান 12টার ভিতরে করতে হবে। তোর ভাবি বায়না ধরছে রাতে বাইরে ঘুরবে। শালা হাসিস না। ম্যাম, আপনি মাঝরাতে তুলে ওকে নিয়ে ঘুরতে যাইয়েন, রাতে ঘোরা অনেক মজা। বাই বাই। কথাটা বলে কল কেটে দিল। তিয়া আয়ানের দিকে তাকিয়ে বলল, ওকে সব বলছো? হালকা বলছি, সমস্যা নাই। তিয়া কিছু বলবে তার আগে আয়ান গাড়ি বাসার ভিতরে নিয়ে গেল। 3 জন নেমে পড়ল। 3 জন ভিতরে গিয়ে যার যার রুমে চলে গেল। আয়ান রুমে গেলে তিয়া বলে উঠল, আসলে কি ওই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড ছিল? সত্যি বলবো নাকি মিথ্যা? আমি তো তোমায় মিথ্যা বলি নাই, সব তো সত্যিই বলছি। হ্যাঁ, ওই আমার এক্স গার্লফ্রেন্ড। 2 জন আলাদা কিভাবে হইলে? 2 জন 2 জনের ভিতরে আগের মতো ভালোবাসার টান অনুভব করতাম না, তাই একের উপর থেকে আলাদা হয়ে যাই। আঙ্কেল ওর বিয়ে ঠিক করে। ছেলে সব দিকে ভালো, পরে বিয়ে করে নেয়। লাস্টে এসেছিল আমার কাছে, আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি একমাত্র এক্স যে নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে বাধ্য করছি। ওকে বিয়ে দিয়ে আমি আমার কাজে ফিরে আসি। এখানে এসে তোমার অফিসে জব নিলাম। 4 বছর পর আবার তোমার সাথে বিয়ে হয়ে গেল। তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখি নাই। এটা কেমন ভালোবাসা? শুনো, কাউকে না পেয়ে তাকে দূর থেকে ভালোবাসা যায়, সম্মান করা যায়। আমরা 2 জন চাই নাই আমাদের মাঝে যে বন্ধুত্ব আছে সেইটা নষ্ট হয়ে যাক।
আমাদের মাঝে প্রায় ঝামেলা হইতো। সম্মান থাকতে একে অপর থেকে সরে এসেছি। আজ ওই আমার স্মৃতির পাতায় ভালো স্মৃতি নিয়ে বেঁচে আছে, আর আমি ওর স্মৃতিতে এইটাই সুন্দর। একে অপর বিপদে পড়লে পাশে থাকি। তার মানে আমাদের মাঝে না পড়লে তুমি আমাকে ছেড়ে দিবে নাকি? তুমি আমার স্ত্রী, আমি সাধ্যমতো তোমাকে আমার করে রাখার চেষ্টা করব। মাইশাকে যেভাবে অবহেলা করছি তোমাকে কখনোই করব না। একটা কথা জানো না, প্রথম জিনিসটার থেকে দ্বিতীয় জিনিসটা সব মানুষ বেশ যত্ন নেয়, আর হারানো ব্যথা একবার ভোগ করছি, বারবার করতে চাই না। তুমি কেমন অদ্ভুত! আসলেই আমি অদ্ভুত। আমি আসলে কেমন মানুষ আমি নিজেও জানি না। যাই হোক, তাড়াতাড়ি এসব চেঞ্জ করো, 11টা বেজে গেছে, 30-এ বের হব। তিয়া আর কিছু না বলে হিজাব শাড়ির পিনগুলো খুলতে লাগলো। আয়ান শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে আয়ান বের হইলে তিয়া চলে গেল। আয়ান বারান্দায় চলে গেল, রাকিবের সাথে কথা বলতে লাগলো। এদিকে তিয়া বের হয়ে আয়ানের কাছে গেলে আয়ান কল কেটে তিয়ার সাথে নিচে গেল। তিয়ার আম্মু বলল, কি ব্যাপার, আতিয়াকে কই রেখে আসলে? আমার এক ফ্রেন্ডের সাথে চলে গেছে। তোমাকে কেউ মারছে নাকি? না। তিয়ার আম্মু খাবার খেতে বলে সবাই মিলে খেয়ে নিল। আয়ান রুমে গিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো। আয়ান তিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রনির বাসার সামনে ইশারা করলে আয়ান গাড়ি নিয়ে বেশ সামনে যেতে লাগলো। একটা গাড়ির সামনে থামিয়ে শীষ বাজালে দরজা খুলে গেল। আয়ান তিয়াকে ভিতরে যেতে বলল। তিয়া অবাক হয়ে ভিতরে গিয়ে দেখে রাকিব আর কিছু লোক আছে। আয়ান গাড়ি নিয়ে সোজা চলে গেল। তিয়া কিছু বলতে যাবে, রাকিব বলে, ভাবি ভয় পাবেন না, ওরা আমাদের টিমের লোক, আমাদের ফ্রেন্ড। এখানে চুপচাপ থাকেন। এসব কি করছো? রনি কোথায় আছে সেই লোকেশন দেখছি। কিছুক্ষণ পর আয়ান রেডি হয়ে বাইক নিয়ে চলে আসলো। শীষ বাজাতেই রাকিব বলল, কানে এইটা নেন, আয়ান এসে গেছি। তিয়া কানে নিয়ে নিল। আয়ান ওইদিকে যেতে লাগলো। সামনের ল্যাপটপ ভিতরে আয়ান কোথায় যাচ্ছে সবকিছু দেখা যাচ্ছে। তিয়া বলে, এত উপর থেকে নামবে কিভাবে? এত বড় রিস্ক নিও না, পড়ে গিয়ে ব্যথা পাবে। ভাবি কথা বলেন না, ওর কাজ করতে দেন, ও কিচ্ছু হবে না। এইসব অভ্যাস আছে। আয়ান লাভ দিলে তিয়া ভয়ে চোখ বন্ধ করে নিল। রাকিব ডাক দিলে দেখে আয়ান ঠিক আছে। আয়ান কোডের মাধ্যমে রাকিবকে বলে, ওর রুমটা কোন দিকে জিজ্ঞেস কর। বুঝতে পারছি না তোমার কথা। ওনার রুম কোন দিকে? পেছনে যাও, তারপর 3য় নাম্বার রুমটায় ওর। আর ওর রুমে উঠবে কিভাবে? 2 তলায় যাওয়া সম্ভব না। আয়ান কোনো কথা না বলে আস্তে আস্তে রুমের দিকে গিয়ে চেক করতে লাগলো। রুমের পাশে পাইপ পেয়ে গেলে আয়ান পাইপ বেয়ে উঠতে গেলে তিয়া রিস্ক নিতে না করতে লাগলো। আয়ান কোনো কিছু না বলে উঠতে শুরু করে দিল। বারান্দার গ্রিল ধরতে গিয়ে যেই পড়ে যেতে নিবে সাথে সাথে তিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আয়ান ধরে উপরে উঠে গেল। আয়ান ব্যালকনির দরজার লক খুলে ভিতরে প্রবেশ করলো। আয়ান টর্চ লাগিয়ে ভিতরে গেল। রাকিব বলল, ভাবি চোখ খুলেন। রাকিব ওনাকে বলো কোথায় কি রাখে। ভাবি কোথায় কি রাখে বলে দেন। তিয়া চোখ খুলে আয়ানকে সবকিছু বলতে লাগলো। আয়ান সবকিছু চেক করতে লাগলো। আয়ান ওর ল্যাপটপে সবকিছু হ্যাকিং করে ফেললো। আয়ান এক এক করে সবকিছু ভিডিও করতে লাগলো। আয়ান আর সবাই দেখে অবাক হয়ে গেল। তিয়া রেগে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, আমার কাজিনদের সাথে ওকে তো আমি খুন করে ফেলবো। শান্ত হও। আয়ান সবকিছু একের পর এক ডিলিট করতে লাগলো। আর কিছু ভিডিও আয়ান ওর ইনপুট করে দিল। আর কিছু কাজ করে রাকিব বলে উঠল, আয়ান তাড়াতাড়ি কর, ওই বের হচ্ছে। 5 মিনিট। এদিকে ল্যাপটপে সব যেতে লাগলো। আর এদিকে আয়ান ট্যাব থেকে সবকিছু ডিলিট করে দিল। আর কিছু জিনিস নিয়ে আয়ান সবকিছু আবার আগের মতো রেখে দিতে লাগলো। ল্যাপটপের কাজ হয়ে গেলে আয়ান ল্যাপটপ আবার আগের মতো ঠিক করে তাড়াতাড়ি করে চার্জ দিয়ে দিল। আগের চার্জ হয়ে গেলে আয়ান সবকিছু আগের জায়গায় রেখে দিল। আর কিছু রুমে সেটিং করে নিল। তারপর রুম থেকে বের হয়ে আগের মতো সব ঠিক করে নিচে নেমে গেল। হঠাৎ করে কুকুর ডেকে উঠলে সব ঘরে লাইট জ্বলে উঠতেই আয়ান তাড়াতাড়ি করে গাছে উঠে পড়ল। তিয়া আর রাকিব সবাই ভয়ে কাঁপতে লাগলো। এদিকে আয়ান ওখান থেকে নেমে বাইক নিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে লাগলো। বেশ কিছু দূরে যেতেই শীষ দিলে ওরা চলে গেল। আয়ান বাইক নিয়ে চলে গেল। ওর গোপন স্থানে বাইক রেখে এসে ড্রেস খুলে আগের পোশাক পরে নিল। তিয়ার গাড়ি নিয়ে বের হয়ে ওদের কাছে চলে গেল। তিয়া বলতে লাগলো, আয়ানকে এইভাবে রেখে আসা ঠিক হয় নাই। আমাকে নামতে দাও, আমি আয়ানের কাছে যাব।
ওরা ভালো না, আয়ানকে মেরে ফেলতে পারে। আরে ভাবি, কি নিয়ে ভাবেন? শীষ বাজানোর শব্দ পাইছেন? ওইটাই আয়ান, ওই যে আপনার গাড়ি। তিয়া নেমে গেলে আয়ান গাড়ির দরজা খুলে দিলে তিয়া গাড়িতে উঠে আয়ানকে জড়িয়ে ধরে বলল, এমন রিস্ক কেন নিলে? যদি ওরা তোমাকে ধরে ফেলতো? আরে বাবা, আমি তো ঠিক আছি। আয়ান গাড়ি নিয়ে ওইখান থেকে চলে গেল। আয়ানকে দেখে বলে, আয়ান কোথায় যাচ্ছ? এটা তো আমাদের বাসায় যাওয়ার জায়গা না। রাকিবের বাসায় যাব, কেন? ভাবির বার্থডে, তাই উইশ করতে। আয়ান রাকিবদের বাসায় চলে গেল। আয়ান তিয়া ভিতরে গিয়ে গাড়ি রেখে 3 তলায় চলে গেল। কলিং বেল বাজাতেই রাকিবের স্ত্রী দরজা খুলে দিল। আয়ানকে দেখে অবাক হয়ে গেল। কিছু বলবে তার আগেই আয়ান রাকিবের স্ত্রীর দিকে একটা ব্রেসলেট গিফট এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ভাবি। রাকিবের স্ত্রী খুশি হয়ে বলে, ম্যাম, ভাইয়া, এত বড় সারপ্রাইজ, ভিতরে আসেন। রাকিবের স্ত্রী তিয়াকে ভিতরে নিয়ে গেল। ওইখানে গিয়ে দেখে ওইখানে সবাই আছে। তিয়াকে দেখে সবাই চমকে যাওয়ার অভিনয় করলো। সবাই তিয়াকে সম্মান দিয়ে বসতে বলল। তিয়া যেন অবাকের উপরে অবাক হতে লাগলো। আয়ান তিয়া সোজা এক রুমে গেলে আয়ান বলল, ভাবি, ওনাকে সাজিয়ে দিন। রাকিবের স্ত্রী তিয়াকে একটা নতুন শাড়ি দিল। তিয়া যেন একের পর এক অবাক হয়ে যাচ্ছে। তিয়া কিছু বলল না, রাকিবের স্ত্রীর সাথে সাজতে লাগলো। আয়ান রাকিবের রুমে গিয়ে 6জন মিলে নিজেদের মতো প্ল্যান করতে লাগলো। শোন, আমি খোঁজ পেয়ে গেছি। রনের আম্মুর পার্সোনাল কোম্পানি আছে, ওইখানে একটা ব্যবহার করবে ওরা। ওর ফ্যামিলিতে কে কে আছে? আর আমার মনে হয় না সিক্রেট ফাইলগুলো উনি নিজের কাছে রাখবে। এমন কোথাও রাখবে যেখানে কেউ কল্পনাও করতে পারবে না। যার ছেলে এত চালাক আর বদমাইশ, সেখানে তার বাবা বদমাইশ, সেখানে তার বাবা অবশ্যই বেশি চালাক হবে। ওয়েট কর। রাকিব প্রজেক্ট চালু করে এক এক করে বলতে লাগলো। এটাও রনের বড় বোন, পেশায় একজন শিক্ষক। এটাও ওর ছোট বোন স্টুডেন্ট। এটা ওর বড় ভাই প্রতিবন্ধী। আর এইটা ওর আম্মু আর আব্বু। ওর আব্বুর বিশ্বস্ত লোক হাসেম কাকা। আয়ান ভালোভাবে দেখতে লাগলো। আয়ান আর কিছুক্ষণ ইনফরমেশন নিল। হঠাৎ দরজা নক হইলে তাড়াতাড়ি প্রজেক্টর অফ করে ফেললো। তাড়াতাড়ি খাটের নিচে রেখে দিল। দরজা খুলে দিলে রাকিব ওর স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, অনেক সুন্দর লাগছে তোমাকে। ওয়েট, কিছুক্ষণের জন্য একটু চোখ বন্ধ রাখো। রাকিব ওর স্ত্রীর চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দিল। তিয়া হাঁ হয়ে তাকিয়ে আছে। রাকিব ওর বউকে কোলে নিয়ে যেতে লাগলো। সাথে আয়ান তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এই রাকিব ভাইয়ের কি সরল কম নাকি? এতগুলো মানুষের সামনে। সমস্যা কি? আমরা তো বন্ধুরা, এখানে লজ্জার কি আছে? আমরা সবাই ফ্রি। আমি চাইলে সবার সামনে তোমাকে কিস করতে পারবো, কেউ আমাদের দিকে তাকাবেও না। ফাজিল। তিয়া লজ্জা পেয়ে গেল। আয়ান হেসে দিল। ছাদে গেলে রাকিব ওর স্ত্রীর চোখ খুলে দিল। ছাদটা অনেক সুন্দর করে সাজানো। ওর স্ত্রী অনেক খুশি হয়ে যায়, রাকিবকে জড়িয়ে ধরে। রাকিব 12টা বাজলে সাথে সাথে ওর স্ত্রীকে কেকের সামনে নিয়ে গিয়ে একসাথে কেক কাটতে লাগলো। সবাই গ্রুপ ছবি উঠাতে লাগলো। সবাই অনেক মজা করতে লাগলো। আর একজন ক্যামেরাম্যান একের পর এক ছবি তুলতে লাগলো। সবকিছু আয়ানের বন্ধুরা আয়ান ফেসবুকে পোস্ট করে দিল। সবাই অনেক মজা করে খাবার খেয়ে সারা রাত সবাই অনেক মজা করলো। তিয়ার শীত লাগতে লাগলে আয়ান তিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে গল্প করতে লাগলো। আচ্ছা সবাই চলো, ঘুমাবি, অনেক রাত হয়েছে। আয়ান তিয়াকে কোলে তুলে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তিয়া আয়ানকে বলল, তুমি ওই ব্রেসলেট কখন কিনলে? আর ওনার বার্থডে রাকিব ভাই তো কখনো বলে নাই। আমরা সব প্ল্যান করে করছি। আমরা ফেসবুকে ছবি পাবলিশ করছি। রনি আমাদের চাইলেও সন্দেহ করতে পারবে না। আজকে রাতে আমরা রাকিবের স্ত্রীর বার্থডে গেছিলাম। আমরা যদি এমন না করতাম তাহলে রনির আমাদের উপরে সন্দেহ আসতো। ওই যদি একটু বুঝে যায়। আর এখন বাসায় গেলে জানবে ওর বার্থডে থেকে এত রাতে বাড়ি ফিরছি। দেখো, তোমার যে দারোয়ান, ওকে আমার বিশ্বাস হয় না। রনি খোঁজ খবর নিতে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলে উনি সত্যিটা বলে দিল। বাইরে ছিলাম, তখন কেন ছিলাম সেটা খুঁজে বের করতে হবে। আল্লাহ, তোমার এত বুদ্ধি কিভাবে? আর তুমি ওর লক কিভাবে খুললে? আমি হ্যাকিং মাস্টার, আমার কাছে এসব কিছুই না। তোমাকে একটা সত্যি বলি, আমি গোয়েন্দা এজেন্ট ছিলাম। কি? হ্যাঁ। তাহলে ওইটা রেখে আমাদের কোম্পানি কি করছো? আমি মাঝে মাঝে ছুটি নিতাম, খেয়াল আছে? হ্যাঁ। আমি যতবার নিতাম আমরা নিজেদের কেস সলভ করতে যেতাম। আর ছুটির দিকে একদিন বাসায় গিয়ে আবার নিজেদের কাজে লেগে যেতাম। আর আমরা 6 জন আমাদের ফ্যামিলির কথা ভেবে ওইখান থেকে দূরে আছি। আমাদের সাথে তোমাদের জীবন জড়িয়ে গেছে। আমাদের কিছু হইলে
আমার ফ্যামিলি তো যদি আঁচড় পড়ে সেই ভয়ে আমরা দূরে সরে আছি। যখন দেখি না কোনোভাবে কাজটা সলভ হচ্ছে না তখন আমরা চলে যেতাম। আমি তোমাকে যত দেখছি শুধু অবাক হয়ে যাচ্ছি। আয়ান, তোমাকে দেখে আমার এখন ভয় লাগছে। ভয় কেন পাবে? জানি না তুমি কোনো অপরাধ করছো নাকি যে ভয় পাচ্ছ? আমি কি অপরাধ করব। আয়ান, যদি তোমার কিছু হয়, আয়ান এই সব থেকে দূরে সরে আসো। আরে আমি এখন তেমন একটা কিছু করি না। গরিবের টাকা যারা মেরে খায়, আমি তাদের কাউন্ট হ্যাক করে টাকা সরকারের কাছে পাঠিয়ে দিলে তারা সব ঠিকানা অনুযায়ী সব কিছু ফিরিয়ে দেয়। আর আমার পরিচয় কেউ জানে না। আমরা 6 জনকে দেখে কেউ বলতে পারবে? না, তারপরও আমার ভয় লাগছে। ভয় পাও না, আমার বউ হয়ে সাহসী হও। দুজন টুকটাক কথা বলে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকে দুজন সদর দরজার সামনে গিয়ে তিয়া চাবি দিয়ে খুলে ফেললো। দুজন সদর দরজা লাগিয়ে দিয়ে রুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে খাটে শুয়ে পড়ল। তিয়া ওয়াশরুম থেকে শাড়ি পরিবর্তন করে 3 পিস পরে বের হয়। আয়ানের পাশে শুয়ে পড়লে আয়ান জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিয়া আয়ানের মাথায় হাত বুলিয়ে দিল। দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে পড়ল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের জন্য দুজন বের হইল। তিয়ার আম্মু বলল, খাবার খেয়ে যাও দুজন, না খেয়ে চলে যাচ্ছ? আন্টি সময় নাই, আমরা ক্যান্টিন থেকে খেয়ে নিব। আয়ান তিয়ার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। তিয়া গাড়িতে উঠে পড়লে আয়ানও বসলো। ড্রাইভার ড্রাইভিং করতে লাগলো। অফিসের সামনে নামিয়ে দিলে প্রতিদিনের মতো তিয়া চলে গেল। আয়ান ওর পিছন পিছন অফিসে গেল। আয়ান নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আয়ান প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। তিয়া নিজের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর আয়ানকে তিয়া ডাকতে পাঠালে আয়ান তিয়ার কেবিনে গেলে আয়ান অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। তিয়া আয়ানকে বলল, আয়ান, খাবারটা খেয়ে নাও। তুমি খাবে না? আমার কাজ শেষ করে খাবো, তুমি খাও। আয়ান তিয়ার টেবিলের উপর বসে খাবার প্লেট নিয়ে একসাথে ঢেলে দিল। তিয়া কাজ করতে করতে বলল, কি করছো? দেখে যাও কি করি। আয়ান খাবারের লোকমা পাকিয়ে তিয়ার মুখের দিকে এগিয়ে দিলে তিয়া হেসে বলে, তুমি খাও, আমি পরে খেয়ে নেব। হা করো তো। তিয়া আয়ানের হাতে খেতে লাগলো। আয়ান নিজেও খেতে লাগলো আর তিয়াকে খাওয়াই দিতে লাগলো। রনি কেবিনের সামনে এটা দেখে রেগে গিয়ে বলে, এইটাই অফিস, প্রেম করার জায়গা না। এখানে প্রেমের কি দেখলে? একজন স্বামী তার স্ত্রীকে খাইয়ে দিচ্ছে। এখানে তো আমি প্রেম দেখছি না, হ্যাঁ ভালোবাসা দেখতে পাচ্ছি। তিয়ার কথা শুনে রনির রাগ বেড়ে যেতে লাগলো। আয়ান তিয়াকে পানি খাওয়াই দিয়ে আয়ান হাত ধুয়ে প্লেট ধুয়ে টি টেবিলের উপরে রেখে দিল। হাত মুছতে মুছতে তিয়ার কাছে গিয়ে তিয়ার ঠোঁটে কিস করলে রনির রাগ দ্বিগুণ হয়ে গেল। জামাইয়ের সাথে দেখি অনেক ভালো সম্পর্ক হয়েছে, পিকগুলো পাঠাবো নাকি? জামাইকে বলে দিয়েছি, আর ব্ল্যাকমেল করে লাভ নাই। জামাই আমাকে ভালোবাসে, আমি 1000 ছেলের সাথে যা ইচ্ছা করি, স্বামীর এটা যায় আসে না। এখন তাকে ভালোবাসলেই হবে। বাহ বাহ, কত ভালো স্বামী, খুন করে ফেলবো। আমার স্বামীর গায়ে হাত দিবা আর আমি তোমাকে বসিয়ে আদর করব নাকি? এই শোনো, এই কাজগুলো তাড়াতাড়ি করো। আয়ান কিস করে কেবিন থেকে বের হয়ে গেল। তিয়া রনির দিকে ছুঁড়ে মারলো ফাইল। রনির আগে কিছু বলবে তার আগেই তিয়া বের হয়ে গেল। আয়ান এদিকে বসে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে অফিস ছুটি হইলে আয়ান রাকিব বের হয়ে যায়। তিয়া বাসায় চলে গেলে আয়ানকে কল দিতে লাগলো। আয়ান কল রিসিভ করে বলে, আমি একটু ব্যস্ত আছি, রাতে নাও ফিরতে পারি, রাখছি। আয়ান কথাটা বলে কল কেটে দিল। তিয়ার বিষয়টা ভালো লাগলো না। তিয়া কাজে মনোযোগ দিতে পারলো না। আয়ানের জন্য চিন্তা বাড়তে লাগলো। আর এদিকে আয়ান রাকিব হাসিমকে কিডন্যাপ করার জন্য গাছের উপরে অপেক্ষা করতে লাগলো। 10টার দিকে হাসিম একা বাসায় ফিরছিল। একজন ইশারা করলে আয়ান বুঝ শেষে হাসিমের পিছনে লাফ দিয়ে নামলো। হাসিম ভয়ে পিছনে তাকাতেই হুট করে ফোনে ভূতের স্ক্রিন চালিয়ে দিলে হাসিম সাথে সাথে ভয়ে অজ্ঞান হয়ে গেল। আয়ান ইশারা করলে সবাই গাছ থেকে নেমে হাসিমকে ধরে নিয়ে যেতে লাগলো। জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে হাসিমের মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে লাগলো। হাসিম চোখ খুলে ভূত ভূত চিল্লাতে গেলে আয়ান মুখে খুশি মেরে চুপ থাকার ইশারা করলো। হাসিম ভয়ে দোয়া কালাম পড়া শুরু করে দিল। আয়ান কিছু ফুটেজ দেখিয়ে কণ্ঠ চেঞ্জ করে বলল, আশা করি আমরা যা জিজ্ঞেস করব আপনার বসের ব্যাপারে সব সত্যি বলবেন। যদি একটা কথা মিথ্যা বলেন তাহলে আপনার ফ্যামিলির কেউ এই দুনিয়াতে থাকবে না। আয়ানের কথা শুনে বলে, আমি কিছু বলতে পারবো না, প্লিজ ওর ফ্যামিলিকে ছেড়ে দেন। আয়ান বলে, নিজের ফ্যামিলি থেকে অন্যজন বেশি মূল্যবান হয়ে গেল। হাসিম কান্না করতে করতে বলে, আমাকে মেরে ফেলেন, তাকে কিছু জিজ্ঞেস করুন না, আমি কিছু বলতে পারবো না। আয়ান ইশারা করলে ওর ফ্রেন্ডরা আচ্ছা মতো মারতে লাগলো।
মারা খেতে খেতে লাস্টে রাজি হয়ে গেল। আয়ান যা যা জিজ্ঞেস করলো সব প্রথমে বলতে না চাইলে মারার পর সব বলে দিল। আয়ান সবকিছু শুনে হাসিমকে বলল, আপনার থেকে এইসব শুনেছি, যদি ওরা জানতে পারে তাহলে আপনাকে আমি জেলে পাঠিয়ে দিব। আর আমাদের সাহায্য করলে শুধু আপনার বসের ব্যবস্থা করব। আর আপনার ছোট মেয়ের সাথে ওই কুত্তার বাচ্চা এত বড় জঘন্য কাজ করছে, তারপরও আপনি ওদের কাজ করে যাচ্ছেন। আয়ানের কথা শুনে বলে, কি করবো বলেন? আমি তাদের বিরুদ্ধে কিছু করলে তারা আমার বউ বাচ্চাদের উপর আরও ঝাঁপিয়ে পড়বে। সেটা আমি কীভাবে মেনে নেব? তার থেকে চুপ আছি, টাকা পাচ্ছি, নিজের সংসার সুন্দরভাবে চলছে। আর কতদিন থাকবেন? আমাদের আপনার হেল্প লাগবে। আর কত মায়ের বুক খালি হবে বলেন? আমরা ওদের শাস্তি না দিয়ে এভাবে ছেড়ে দিলে ওই আরও মেয়েদের জীবন নষ্ট করবে, পাচার করবে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আয়ানের কথা শুনে হাসিম বলে, আমি সাধ্যমতো আপনাদের সাহায্য করব। আয়ান হাসিমের চোখ বেঁধে দিল। সময় ধরে হাসিমকে আগের জায়গায় রেখে আসলো। আয়ান আর দেরি না করে কাজে লেগে পড়ল। সকালের দিকে হাসিম আয়ানদের কথা মতো কিছু ফাইল নিয়ে চলে গেল। আয়ানের এক ছোট বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিল। ফাইল দিয়ে আসলে আয়ান ছেলেটাকে 500 টাকা দিয়ে চলে গেল। আয়ান ফাইলগুলো চেক করলে হতভম্ব হয়ে গেল। আয়ান সাথে সাথে ওর বসকে সবকিছু ফটো তুলে দিল। আয়ানকে কল দিলে আয়ান বলে, স্যার, আমরা যাদের খুঁজে বেড়াচ্ছি আর সেই আমাদের চোখের সামনে থাকা শর্তে আমরা বুঝতে পারি নাই। আয়ানের কথা শুনে বস বলে, আয়ান, এইটা দিয়ে কাজ হবে না, আরো কিছু প্রমাণ লাগবে। ওনার সাথে বড় বড় মানুষের হাত আছে। প্রমাণ খুঁজে কি হবে স্যার? এইসব মানুষদের মুখোশ খুলতে গেলে মানুষের বড় বড় মানুষের প্রতি ঘৃণা জন্ম নিবে। তার থেকে ওর সব কিছু ধ্বংস করে দিলে কেমন হবে? আর স্যার, রাতে রেডি থাকেন, আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আয়ানের কথা শুনে, আয়ান, এটার জন্য আমাদের হাত নষ্ট করে লাভ আছে? একটা কাজ করা যায়, ওদের জালে ওদের ফাঁসিয়ে দিলে কেমন হবে? ওয়েট, আমি প্ল্যান বলছি। আয়ানকে বস প্ল্যান বললে আয়ান বলে, ঠিক আছে স্যার। আয়ান কল কেটে দিল। আয়ান সোজা ওদের গোপন স্থানে চলে গিয়ে গাড়ি রেখে ফাইলগুলো লকারে রেখে চলে গেল। আয়ান সোজা বাসে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসলে, আয়ান, কেমন আছো? আর গতকাল কোথায় ছিলে? বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। খাবার খেয়ে যাও। না আন্টি, আপনার যে মেয়ে লেট করার কারণে বকা দিব, তার থেকে যাই আপনারা থাকেন। আয়ান কথাটা বলে দৌড়ে বের হলো। বাইক নিয়ে যেতে লাগলো। বাইকে উঠে আয়ান অফিসের সামনে গেল। অফিসের ভিতরে গেলে রনি রেগে বলে, এখন আসার সময় অফিসে নাকি? সরি স্যার। কি স্যার? হ্যাঁ, ওই শোনো, যত ফাইল আছে আয়ান সাহেবকে দিয়ে দেন। আয়ান কিছু বলল না। আয়ান নিজের জায়গায় বসে কাজ করতে শুরু করে দিল। রাকিব বলে ওঠে, এই রনির বাচ্চা, কপালে দুঃখ আছেই। চুপ করো। আয়ান কাজ করতে লাগলো। তিয়া জানতে পেরে আয়ানকে কেবিনে ডাকে। আয়ান কেবিনে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে গেলে তিয়া আয়ানকে বলল, আয়ান, কখন আসলে? 20 মিনিট মতো হয়েছে। তিয়া কিছু না বলে উঠে এসে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান তিয়ার কপালে চুমু দিয়ে বলে, তোর পাগলি খালি ভয় পায়। এইসব কি শুরু করছো? এই তুই চুপ কর তো। স্বামী স্ত্রীর মাঝে কেন আসো সব সময়? এখানে তোমাদের বেডরুম না। এই শালা চুপ কর, শালা শালার মতো থাক। বোন দুলাভাই কি করে সেদিকে নজর দিস না। কি? কানে কম শোনা? কবে থেকে শুরু করছস? আচ্ছা বউ, থাকো, কাজ অনেক। আয়ান তিয়ার কপালে চুমু দিয়ে রনির সামনে ভাব দেখিয়ে চলে গেল। রনির রাগ হতে লাগলো। আয়ান নিচে চলে গেল। কাজ শুরু করে দিল। ফোনে কিছু SMS দিয়ে দিল। আয়ান নিজের কাজ করতে লাগলো। সন্ধ্যায় বাসে চলে গেল, সবার সাথে আড্ডা দিল। খাবার খেয়ে আয়ান তিয়ার সাথে চলে গেল রুমে। আয়ান তিয়াকে জড়িয়ে ধরে থাকলো। তিয়া আয়ানকে বলল, আয়ান আমার অনেক আদর পাচ্ছে, আদর করবে না? প্লিজ ওঠো না। আজ না। কেন? 2 দিনের ভিতরে। আমি বলতে পারবো না আমি বেঁচে থাকবো নাকি মারা যাব। মানে কি বলতে চাচ্ছ? কিছু না, ঘুমাও। আয়ান, কি করতে যাচ্ছ? ঘুম পাচ্ছে। আয়ান তিয়ার বুকে মাথা দিয়ে চুপচাপ শুয়ে থাকলো। 3টা বাজলে আয়ান উঠে পড়ল। উঠে বারান্দা দিয়ে নিচে নেমে পিছনের গেট দিয়ে বের হয়ে গেল। আয়ান সোজা সবার সাথে দেখা করে পোশাক পরিবর্তন করে রেডি হয়ে চলে গেল। 6 জন লুকিয়ে সবাইকে ফলো করতে লাগলো। সুযোগ বুঝে 6 জন 5টার গাড়ির ড্রাইভারকে মেরে অজ্ঞান করে বেঁধে ড্রাইভারের পোশাক পরে মাফলার পরে নিল। ড্রাইভারের জায়গায় গিয়ে বসলো। একজন এসে বলল, আমাকে ফলো করো। আয়ানরা ওই লোকটার বাইক ফলো করতে লাগলো। আয়ানের বস লোকেশন অনুযায়ী পিছন পিছন যেতে লাগলো। আয়ানরা একটা গোডাউনের ভিতরে গিয়ে গাড়ি থামালো। সবাই মেয়েগুলোকে নামাতে বলল। রনির আব্বু বলে,
কিছুক্ষণের ভিতরে পুলিশ চলে আসলে সবাই পিস্তল নিয়ে রেডি হয়ে যায়। পুলিশের সাথে সাংবাদিকও চলে আসে। সব কিছু টিভিতে লাইভ দেখাতে শুরু করলো। রনির আব্বু পালাতে গেলে আয়ান দৌড়ে গিয়ে ওনাকে ধরে ফেললো। পুলিশ আর রনির আব্বুর লোকেদের সাথে গুলাগুলি হতে শুরু করলো। আয়ান রনির আব্বুর সাথে ফাইটিং করতে লাগলো। পুলিশ গুলি করা শুরু করে দিল। আয়ানরা সবার সাথে ফাইট করে মেরে ফেলে দিতে লাগলো। এক এক করে সবাইকে পুলিশ ধরে নিয়ে যেতে লাগলো। আয়ানরা 6 জন ওইখানে থেকে পুলিশদের ইশারা করলে ওরা সব মেয়েদের গাড়ি থেকে বের করে দিল। আয়ানরা 6 জন ওইখান থেকে চলে গেল। আয়ান রাকিবকে বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে তিয়ার পাশে ঘুমিয়ে গেল। তিয়া আয়ানকে দেখে বলল, আয়ান ওঠো, অফিসে যাবে না? যাব। আয়ান তিয়ার সাথে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে আসলো। তিয়া আয়ানের সামনে রেডি হতে লাগলো। আয়ান তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তিয়া হাসি মুখে বলল, যাও, তোমার সাথে কথা নাই। তুমি আমাকে একটুও ভালোবাসো না। বউকে ভালোবাসি না তো কাকে ভালোবাসি? তোমার আরেকটা বউ আছে, তাকে হয়তো। তাই নাকি? আমার বউ আরেকটা তোমার মতো দেখতে মনে হয়। ছাড়ো, রেডি হতে দাও। তিয়া আয়ানকে সরিয়ে দিল। আয়ান রেডি হয়ে সুযোগ বুঝে তিয়ার পেটে চিমটি দিয়ে দিল দৌড়। তিয়া হাঁ হয়ে আয়ানের চলে যাওয়ার দিকে তাকালো। আয়ান আবার ব্যাক করে ভেঙচি দিলে তিয়া ফিক করে হেসে দিয়ে বলল, পাগল স্বামী একটা। একবার অফিস থেকে আসি, তারপর দেখাবো মজা। তিয়া কথাগুলো বলে নিচে গেলে দেখে সবাই বসে থেকে খবর দেখছে। তিয়া খবর দেখে অবাক হয়ে গেল। তিয়ার আব্বু বলল, ঠিক হয়েছে। ছি, নারীও পাচার করতো? এত জঘন্য নয়। আমাদের আড়ালে আর কত কি যে করছে আল্লাহ জানে। তিয়া এত গুলাগুলি দেখে চমকে গেল। আয়ানের দিকে তাকিয়ে তিয়া দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। সবাই অবাক হয়ে গেল। তিয়া আয়ানকে চেক করতে লাগলো আর বলতে লাগলো, তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই তো? আর এসব কেন করতে গেছো? তোমাকে এসব করতে বলছে কে? যদি তোমার গুলি লাগতো? এসব কি বলিস তিয়া? আয়ানের কেন গুলি লাগবে? আরে বউ পাগল হইলে নাকি? দূর, অফিসে চলো, তোমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। তিয়া কিছু বলতে যাবে আয়ান থামিয়ে দিয়ে নিয়ে যেতে লাগলো। তিয়া কিছু বলবে তার আগে আয়ান বলল, চুপ, একদম বেশি কথা বলো না। তুমি কখনো এখানে গিয়েছিলে? ওই ড্রাইভার সেজে তুমি ছিলে? আমি তোমাকে ভালো করে চিনি। বাহ, বউ দেখে ছদ্মবেশ ধরলেও চিনে ফেলবে। তুমি আমাকে না বলে কেন গেছো? আয়ান, কোনো কিছু নিয়ে সিরিয়াস হও না কেন? আরে আরেকটা কাজ আছে, কাজটা হয়ে গেলে সিরিয়াস হয়ে যাব। কি কাজ? অফিসে চলো। গাড়িতে দুজন উঠলে ড্রাইভার নিয়ে যেতে লাগলো। আয়ান তিয়া একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। তিয়া আয়ানকে কিল ঘুষি দিলে আয়ান তিয়াকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে হাসতে লাগলো। হঠাৎ আয়ান দেখে এটা তো অন্য রাস্তা। আয়ান বলে, এই কোথায় নিয়ে যাচ্ছেন? মিস্টার আয়ান, কি ভাবছেন আমি জানতে পারবো না? আমার আব্বুকে সবার সামনে ধরিয়ে দিবেন আর আমি কিছু জানবো না? নিজেকে অনেক চালাক ভাবেন। এইবার নিজেদের জীবন বাঁচান। ব্যাগ ফেল করে দিয়েছি। রনি কথাটা বলে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়লো। দরজায় লাথি দিয়ে ভাঙতে লাগলো। তিয়া সামনে গিয়ে ড্রাইভিং করতে লাগলো। এর ভিতরে আয়ান দরজা খুলে ফেললো। আয়ান তিয়ার কাছে গিয়ে ধাক্কা দিয়ে কাশফুলের কাছে ফেলে দিল। আয়ানের গাড়ি খাদে পড়তেই তিয়া জোরে চিৎকার দিল। তিয়া দৌড়ে যেতে নিলে রনি তিয়ার কাছে এসে চুলের মুঠো ধরে বলল, জি জান, জামাইকে একাই উপরে পাঠিয়ে দিলে? আমি তো ভাবছি তুমিও জামাইয়ের সাথে উপরে যাও। তিয়া রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে রনি তিয়ার পেটে চাকু ঢুকিয়ে দিয়ে বলল, মর, এইবার তোকে যদি আগে মেরে ফেলতাম আজ এমন কিছু হতো না। তোর জন্য আমার পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র তোর জন্য। রনি আবার যখন মারতে যাবে সাথে সাথে ওইখানে পুলিশ চলে আসলো। রনি পালাতে গেলে পুলিশ রনিকে ধরে নিয়ে যেতে লাগলো। মাইশার চোখ তিয়াকে দেখে মাইশা দৌড়ে তিয়াকে ধরে বলে, ভাবি চোখ খুলুন। মাইশা, আয়ান। তিয়া কথাটা বলে ওইখানেই অজ্ঞান হয়ে গেল। তিয়ার জ্ঞান ফিরলে তিয়া আয়ান বলে চিৎকার করে উঠল। আয়ান। তিয়ার জ্ঞান ফিরতেই তিয়া আয়ান বলে চিৎকার করে বলল। তিয়া কথাটা বলে উঠতে যাবে আতিয়া তিয়ার আব্বু আম্মু তুলি তিয়াকে বাধা দিতে গেলে তিয়া বলে উঠে, আতিয়া, আমি তোমার ভাইকে বাঁচাতে পারলাম না। আমার জন্য তোমার ভাইয়া আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি এই জীবন রাখতে চাই না, ছাড়ো আমাকে। তিয়া কথাটা বলে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে বারান্দার কাছে গিয়ে যেই লাফ দিতে যাবে সাথে সাথে আয়ান পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে আমাকে নিয়ে লাভ দাও না। তিয়া রেগে যেই ধাক্কা দিতে যাবে আয়ানের কণ্ঠ শুনে পিছনে ঘুরে তাকাতেই তিয়া আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আয়ান, তুমি ঠিক আছো? আমার কিছু হয় নাই।
আমি বিপদের অ্যালার্ম দিয়ে ওইখান থেকে লাফ দিই। লাফ দেওয়াতে গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, একটু মাথায় ব্যথা পেয়েছি, তাছাড়া আমি ঠিক আছি। আয়ানের কথা শুনে তিয়া শক্ত করে জড়িয়ে ধরে বলে, আয়ান আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। আয়ান তুমি এই জব ছেড়ে দাও। ওকে দিয়ে দিলাম, তাও কান্না করো না, পেটে তো ব্যথা পাচ্ছ তাই না? চলো। তিয়া আয়ানকে রেখে সবাই বাইরে গেল। তিয়া আয়ানের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আয়ান হেসে দিল। আয়ানও তিয়ার সাথে তাল মিলিয়ে কিস করতে লাগলো।